অ্যাটলিস্ট এখানে আমাদের এর আগে ক্লাসগুলোতে যেহেতু র্যাঙ্কিং বিভিন্ন ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা হয়েছে, আজকের ক্লাসটাতে জাস্ট এটা একটা ওভারভিউ যে অনেকগুলো তো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে কতগুলো, প্রায় 94-95টা। এর আগে আরেকটা ক্লাসে আমাদের কারো যদি সেলস কোম্পানি থাকে বা সেলস কোম্পানির কী বলে এসিও করে কেউ, সেলস কোম্পানি বলতে সফটওয়্যার কোম্পানি। এখন কেউ যদি সফটওয়্যার কোম্পানির এসিও করতে চায়, ক্লায়েন্ট আমাদের এক এক রকম হইতেই পারে। আমাদের কোনটা ক্লায়েন্ট কী নিয়ে ব্যবসা করে ওটা তো আমরা জানি না। তবে মেজর যে ব্যবসাগুলো থাকবে এই মেজর ব্যবসাগুলো আমরা কভার করে ফেলছি। এই সেলস কোম্পানির যে ব্যবসাটা আছে এটাও কভার করে ফেলছি। এটার এই একটা পার্ট খালি বাকি ছিল, সেদিন এটা কভার করতে পারিনি। তো আজকে হচ্ছে চেষ্টা করব এটা কভার করার। এই টেকনিক্যাল এসিওর যে পার্টটা আছে এই টেকনিক্যাল এসিওর পার্টটা কভার করার অনেকগুলো জিনিস। এটা আগে শুরু করি, কারণ এটা যেহেতু মানে আলোচনায় অলরেডি হয়ে গেছে আমাদের, তাই না? এগুলা তো বলতে গেলে এখন আমাদের শেষ অবস্থায় আছি। এসিওর যে ক্লাসগুলো এগুলো শেষ অবস্থায় আছি, এগুলো অ্যাটলিস্ট আমরা বুঝবো। এখানে যেটা আছে র্যাঙ্কিং ফ্যাক্টর, শুরুতে 1 নম্বর যেটা আছে কন্টেন্ট রিলেটেড যে ফ্যাক্টরগুলো আছে র্যাঙ্কিংয়ের জন্য। যেমন হচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখবো এটা হচ্ছে হাই কোয়ালিটি এবং অরিজিনাল কন্টেন্ট হবে। আমি কিন্তু বলছিলাম এআই থেকে কন্টেন্ট নিয়ে যদি আমরা লেখালেখি করছি তাহলে সমস্যা কী হবে, এআই কী করে, এই ওয়েবসাইট থেকে কিছু নেয়, ওই ওয়েবসাইট থেকে কিছু নেয়। অত আর নিজের উদ্ভাবনী শক্তি নেই, তাই না? অত নিজের মেধা শক্তি নেই যেটাতেও গবেষণা করবে, ঘাটাঘাটি করে একটা বিষয় বের করবে। বিভিন্ন জায়গা থেকে সোর্স করে একটা তোমাকে কি রেজাল্ট দেখাচ্ছে। তো এই জন্য দেখা যায় যে এই কন্টেন্টে ইউনিক বা অরিজিনাল হয় না, এটা কপি কন্টেন্ট হয়। গুগল এটা কিন্তু টের পায় বা ধরতে পারে, ওর কাছে কিন্তু গোটা দুনিয়ার ইনফরমেশন আছে, অর্থাৎ এটা ইজিলি ধরতে পারবে। তো আমাদের এখানে কি অরিজিনাল কন্টেন্ট দেওয়া লাগবে। অনেকেই বলে তোমরা যদি এসিও নিয়ে ঘাটাঘাটি করো ইউটিউবে, অনেক ভিডিও পাবে, এসিও ইজ ডেড বা হাবি যাবি এই টাইপের ভিডিও অনেক পাবা। তো যারা কিনা এরকম রিসার্চ ভিত্তিক কাজগুলো করবে, ধরো এসিও রিসেন্টলি যে আপডেটগুলো আসতেছে এসিওতে, যেভাবে কাজ করলে তুমি ভালো একটা র্যাঙ্কিং পাইতে পারো বা তোমার ব্যবসাতে ভালো পরিমাণে কাস্টমার আসবে, এই যে টেকনিকগুলো তুমি এগুলো ঘাটাঘাটি করে তুমি নিজে উপলব্ধি যেগুলো করতেছো ওগুলো তুমি শেয়ার করতেছো সোশ্যাল মিডিয়াতে, ভিডিওর মাধ্যমে হোক বা হচ্ছে ব্লগ পোস্টিংয়ের মাধ্যমে তোমার ওয়েবসাইটের মধ্যে। তো এগুলো কি অরিজিনাল কন্টেন্ট না, তোমার নিজের কন্টেন্ট না? এই রকম জিনিসগুলো কি করে চ্যাট জিপিটি বলো বা অন্যান্য পারপ্লেক্সিটি আছে, চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, জেমিনি আছে, এরা কি করে, এরা হচ্ছে এই টাইপের যে কন্টেন্ট, ইউনিক যে কন্টেন্ট, এগুলো থেকে ডাটা নেয় এবং রেফারেন্স হিসাবে কি করে ওই ধরো যেই ডাটাটা আছে ওই ডাটার পিছনে ওই যে ওয়েবসাইটের লোগো থাকে ওই লোগোটা অ্যাড করে দেয় বা লিঙ্কগুলো সোর্স হিসাবে অ্যাড করে দেয়। এরকম দেখছি না আমরা সার্চ করার পরে মানে সোর্সগুলোর লিঙ্ক দেওয়া থাকে না? তো আমাদের মানে কি বলে এসিওর যে ধরন এটা একটু পাল্টাচ্ছে। এখন আমরা আগের মতো, আগে যেমন যারা কিনা 2016-17 ওই সময় এসিওর কাজ করছে, ওই সময় এআইও ছিল না, এরকম করে ভেজালও ছিল না। তুমি একটা কন্টেন্ট লিখবে, একটা কন্টেন্টে 8 বার 10 বার তুমি তোমার কিওয়ার্ডটা বসায় দিবা, পাশাপাশি তুমি সুন্দর সুন্দর কয়েকটা ছবি দিবা, সব যদি ভিডিও দাও তাহলে তো ফাটাফাটি। এইরকম করে যদি তুমি সাজাইতে পারছো তাহলে মনে করো তোমার ওই ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে চলে আসবে নিশ্চিত। কারণ এখন মানুষ যে পরিমাণে এফোর্ট দিয়ে কাজগুলো করে ওই পরিমাণে এফোর্ট যদি 2016-17 সালে কেউ দিত, ওর ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসবে, ওর ব্যবসাও খুব সুন্দর যাবে। ঠিক আছে? ওই সময় আবার এমন হইতো যে অ্যাড যে হইতো গুগল অ্যাডস, আমরা যে গুগল অ্যাডস দেখি, এক একটা ওয়েবসাইট এই গুগল অ্যাডস থেকে $1500-2000 করে পাইতো, একটু এস্টাবলিশড এরকম যে ওয়েবসাইটগুলো ছিল। তো এখন ওই অবস্থায় যাইতে এবং গুগল অ্যাডসেরও এখন মানে ওরা যত দিত আগে 1500-2000, এখন ওইটা কমায় আপনার 200, 250, 300, 500 এরকম ওই 1500-2000। এখন এই জিনিসগুলো এমনিতে তো কঠিন হয়েছে, তার উপরে ইনকামটাও অনেক কমে গেছে। কারণ কি, কম্পিটিটর অনেক শক্তিশালী বা অনেক বড় বড় কম্পিটিটর আছে, যারা কিনা ওই সময় শুরু করছে তারা কিন্তু এখন অনেক বড় কম্পিটিটর হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যদি যারা কিনা নতুন, অনেকেই চিন্তা করে যে আচ্ছা আমি তো ডিজিটাল মার্কেটিংয়ে নতুন, আমি কেমনে টিকবো। আমি কিন্তু প্রথমে বলছিলাম আমাদের ফ্রিতে অনেক কাজ করতে লাগবে। আমরা যখন ফ্রিতে কাজগুলো করতেছি ওগুলো আমরা ভিডিও বানাই যে আমরা কাজ করতেছি, মানুষ যখন জানলো যে আমরা এগুলানে কাজ করতেছি তখন কিন্তু এটা আস্তে আস্তে একটা ভ্যালু তৈরি হবে নিজের। শুরুর দিকে অনেকে দেখে হাসাহাসি করবে, আর এগুলো তো যারা জানে অনেকে হাসাহাসি করতেই পারে, অনেক অনেক মানুষ আছে যারা নিজে জানে আরেকজনকে ছোট করে দেখে, তার খুব ভালো লাগে। ঠিক আছে? তো অনেকে আছে এগুলো নিয়ে হাসাহাসি করবে, কিন্তু যখন আস্তে আস্তে এই ট্রলের মধ্যে থেকে আপনি একটা পপুলারিটি পাওয়া শুরু করবেন তখন কিন্তু দেখবেন যে তখন আপনার কাছে মানুষজন কাজ দেওয়ার জন্য আসে। ঠিক আছে? তো আমরা যেগুলো কাজ করব ওগুলো নিয়ে শর্টস বানাবো, ইউটিউবের শর্টস, ফেসবুকের শর্টস বা রিলস, হ্যাঁ,
বা হচ্ছে লং ফর্ম ভিডিওগুলো বানাবো, যে আমরা ক্লায়েন্টের কাজগুলো কেমনে করতেছি। অনেক আছে যে এই ক্লায়েন্টের ভিডিওগুলো দেখে তোমার কাছে আসবে যে ভাই আপনি তো অমুক কাজ করতেছেন, আমারটাও একটু করে দেওয়ার চেষ্টা করেন, বাজেট টাজেট এরকম একটু দেখেন কমের মধ্যে হয় নাকি। এইটাও কিন্তু একটা ট্রিক ক্লায়েন্ট পাওয়া, ঠিক আছে। আমরা যেটা দিব এটা হচ্ছে আমাদের অথেন্টিক যে কন্টেন্টগুলো থাকবে, আমাদের এখানে কোনো কপি কন্টেন্ট থাকবে না, আরেকজনের কাছ থেকে নিচে এখানে আমরা বসাই দিলাম, এই কাজ করা যাবে না, এমনকি এই থেকেও নেওয়া ঠিক হবে না, ঠিক আছে। এটা হোক ভিডিও হোক আমাদের টেক্সট। আচ্ছা, ইউজ অফ রিলেভেন্ট কিওয়ার্ড। আমি একটু আগে আরেকটা কথা বললাম যে 2016-17 সালে আমরা একটা কিওয়ার্ড মানে 8-10 বার বসায় দিলে কাজ হয়ে যেত। ওই সময় যে কিওয়ার্ডগুলো অনেক বেশি সার্চ ভলিউম ছিল, কিওয়ার্ড ডিফিকাল্টি একটু কম ছিল, এরকম কিওয়ার্ড কয়েকটা নিয়ে আমরা কাজ করলে কাজ হয়ে যেত। এখন ওই কিওয়ার্ডগুলো আমাদের কন্টেন্টের সাথে যায় নাকি যায় না গুগল ওই সময় দেখতো, বাট এত কড়া নজরদারি ওদের ছিল না। কিন্তু এখন কি হয়েছে, তুমি যদি এরকম তোমার যে কন্টেন্ট এখানে কীরকম, আমার এই কন্টেন্টটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর, এখানে যদি আমি এখন সেলস বিজনেস নিয়ে আলোচনা শুরু করি, আমার এই সেলস বিজনেসটা ফোকাসে আসবে না, ফোকাসে আসবে এই র্যাঙ্কিং ফ্যাক্টরটাই। তো আমরা যে আলতু ফালতু টপিক আমাদের এখানে ঢুকাবো এটার কোনো ভ্যালুই থাকবে না। আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে অন্যান্য আরও সাব টপিক যেগুলো থাকবে ওগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে কন্টেন্ট আছে, এটা র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা পার্ট। এখানে টেকনিক্যাল এসইও আছে, ইউজার এক্সপিরিয়েন্স আছে, লোকাল এসইও আছে, তারপরে হচ্ছে সোশ্যাল সিগন্যাল, ইএটি, কন্টেন্ট এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এইরকম অনেকগুলো সাব টপিক আমরা পাচ্ছি। এরকম কি সাব টপিকগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ কি আমাদের মানে অন্য আরেকটা টপিক এখানে ঢুকাই দিলে ওইটা আমাদের গুগলের কাছে ইররিলেভেন্ট মনে হবে। উল্টা দেখা যাবে যে তুমি এগুলানে কাজ করতেছো, উল্টা তোমার র্যাঙ্কিংটা কমাই দিবে যে আরে তুমি তো বুঝে শুনে কাজ করতেছো, তাও ইচ্ছা করে কেন করতেছো। মানে এইটা হয় যে গুগলকে আমরা ম্যানিপুলেটের চেষ্টা করি, আর গুগল এটা টের পাইলে তোমার র্যাঙ্কিং পিছনে নিয়ে যাবে। তারপরে চলে আসি কিওয়ার্ড প্লেসমেন্ট ইন টাইটেল ট্যাগ। এটা তো আমরা জানি টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিতে লাগবে, আমাদের হেডিং যেগুলো থাকবে আমাদের হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড দিতে লাগবে। তারপরে হচ্ছে কন্টেন্ট লেন্থ। আমি একটা টুলের নাম দেখাইছিলাম ফ্রেস, মনে আছে কি, যেদিন কন্টেন্ট লিখে দেখাইছিলাম, মনে নাই? আমাদের এই ফ্রেস যে টুলটা আছে, এই ফ্রেস টুলটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এখানে যে বিভিন্ন কিওয়ার্ড, হ্যাঁ, এই বিভিন্ন আমাদের এলএসআই কিওয়ার্ড আছে, এগুলো আমরা এখান থেকে অটোমেটিক রেফার হিসাবে পাই। আমাদেরকে আলাদা করে কিওয়ার্ড রিসার্চের প্যারাটা নেওয়া লাগে না, এরা রিলিভেন্ট কিওয়ার্ড আমাদেরকে রেফার করে। এরা কম্পিটিটর হিসেবে 20টা কম্পিটিটর তোমার সামনে নিয়ে আসবে, যারা কি করবে, যারা হচ্ছে তোমার এই সেম ক্যাটাগরির উপর কাজ করতেছে। তো এইরকম 20টা কম্পিটিটরের ওখানে নিয়ে যখন তোমার সামনে আসো, তুমি কি করলা, ওদের হেডিংগুলো দেখলা, ওদের এই কিওয়ার্ড যেগুলো ব্যবহার করছে যার জন্য ওরা র্যাঙ্কিং আসে, তুমি এই কিওয়ার্ডগুলো দেখলা, ওরা কতটা ওয়ার্ডে কন্টেন্ট লিখছে তুমি ওটা দেখলা, ওদের হেডার কতগুলো আছে, ওদের লিঙ্ক কতগুলো আছে, ওদের ইমেজ কতগুলো আছে, এগুলো দেখলা। এগুলা যখন দেখলা তখন তোমার সুবিধা হবে কি, তুমি প্রপারলি কিওয়ার্ডগুলো পাচ্ছ। খুঁজে খুঁজে বের করতে যে একটা তোমার সময় লাগতেছে, এই সময়টা কম লাগতেছে। আর এদিকে ওরা যত ওয়ার্ডে লিখবে তার থেকে একটু হলেও বেশি ওয়ার্ডে তোমার লেখা লাগবে, অ্যাটলিস্ট 15-20% বা 10% তোমাকে বেশি কন্টেন্ট লিখতে লাগবে। ওরা ধরো যে এখানে কত দিচ্ছে 3000, তুমি লিখছো হচ্ছে 4000, এদের এখানে হেডার আছে 24টা, তুমি হেডার দিচ্ছ 25 বা 30টা, ঠিক আছে। ওরা ইন্টারনাল লিঙ্কিং বা এক্সটার্নাল লিঙ্কিং করছে 43টা, তুমি করবা হচ্ছে 47টা বা 50টা, ঠিক আছে না। ইমেজ ওরা 10টা দিছে, তুমি 12টা বা 15টা দিলা, এরকম। আর এরকম করলে তোমার দেখা যাবে যে একটা অ্যাভারেজ স্কোর ওরা দেখাবে। এই অ্যাভারেজ স্কোরটা এগুলা কিন্তু পেইড টুলস। আমি যদি প্রাইসিং দেখাই, এই যে পেইড টুলস, বহুত দাম, $115 প্রতি মাসে, বাংলা টাকায় বলতে গেলে 17,000 টাকা। এগুলো আপনার গ্রুপ বাই টুল হিসাবে পাওয়া যায়। গ্রুপ বাই টুল হিসাবে কিনলে অনেকগুলো টুল আপনি একবারই পাই যাবেন, আপনার মাসে হয়তো 850-700 বা এরকম করে খরচ পড়বে। তবে ওগুলোতে একটু লিমিটেশন থাকে, যেহেতু গ্রুপ বাই একসাথে অনেকে ব্যবহার করে, তো এগুলো লিমিটেশন টুকটাক থাকতে পারে। ওটাকে ফোকাস না করে কাজটার উপর ফোকাস করবেন, যে আপনার কাজটা হচ্ছে কিনা। এই একটা টুলে আপনার যদি 17,000 টাকা যায়, আরও তো অনেকগুলো টুল লাগবে। তো এই গ্রুপ বাইগুলো আমাদের জন্য সুবিধা। যাই হোক, এখানে ও কি করে, এই প্রায় 20টার মতো কম্পিটিটর অ্যানালাইসিস করে ও আমাদেরকে একটা স্কোর দেখায়। আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে কম্পিটিটর আছে, হ্যাঁ, এই যে অ্যাভারেজ স্কোর 45, এটা দেখে আমাদেরটা বেটার করা লাগবে। যদি ওদের 45-এ, আমাদের অ্যাটলিস্ট 50, 55 বা 60 এরকম। এটা যেহেতু অ্যাভারেজ,
কারণ এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা মিলাই একটা গড় করছে। আর সর্বোচ্চকে ওটা যদি আমরা দেখতে চাই, ভিউ কম্পিটিটরসের উপর ক্লিক করলে অটোমেটিক ওই সর্বোচ্চ যেটা ওটা চলে আসবে। আমাদের যখন ওটা চলে আসতেছে তখন আমরা চেষ্টা করবো ওই সর্বোচ্চ যে আছে ওকে বিট করার। কারণ কি, আমাদের যে স্কোর, এই স্কোরটা কি কি দেখে হিসাব করতেছে, আমাদের কন্টেন্টের ওয়ার্ডসের উপর, হেডারের মধ্যে আমরা কিওয়ার্ড ব্যবহার করছি কিনা, আমাদের এই লিঙ্কিং যেগুলো ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং যেটাই থাকুক না কেন এটা কতটা যৌক্তিক হয়েছে, ছবি যে অ্যাড করছি ছবিগুলো কি খালি ভংচং ঢুকাই দিছি নাকি আসলে কাজের। তারপরে এখানে যে আমাদের যে এনএলপি কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো আছে এই জিনিসগুলো আমাদের কতটুকু পারফেক্টভাবে ইউজ হয়েছে। কিছু জায়গায় এ কিন্তু মার্ক করে রাখতেছে, কেন? কারণ এই জায়গায় ভুল হয়েছে। এর কাছে এই টুলটা এ জাজমেন্ট করে দেখতেছে যে অন্যান্যরা যেভাবে লিখছে তুমি ওর থেকে একটু ডিফারেন্ট লিখতে গিয়ে তুমি ভুল করে ফেলছো। এখানে যেগুলো মার্ক করা আছে এগুলো হচ্ছে যেগুলো কিওয়ার্ড অলরেডি ইউজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে লঙ্গার। তারপর হচ্ছে ইনডেপথ কন্টেন্ট। ইনডেপথ বলতে আপনি এই যে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছেন ওটা যেন টপ টু বটম আপনি কভার করেন। যেমন ও হচ্ছে গ্রাফিক্সের লোক, এখন ও যখন একটা ইমেজের এডিট করার সময় কি কি কাজ করতে হয়, একটা কন্টেন্ট ও হয়তো বা 5000 ওয়ার্ডের লিখতেছে, 6000 ওয়ার্ডের লিখতেছে। 6000 ওয়ার্ড মানে আপনি বলতে গেলে একটা 15-20 পৃষ্ঠার একটা বই লিখে ফেলছেন। তো এরকম 6000 ওয়ার্ডের ও যখন একটা কন্টেন্ট লিখবে এবং ওই কন্টেন্টটা হচ্ছে যে ওই কাজটা কিভাবে করে, ইনডেপথ একটা আলোচনা, যখন এরকম একটা ইনডেপথ আলোচনা হয় গুগল কিন্তু ওইটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। শুধু গুগল না, এই জিনিসটাকে প্রায়োরিটি দেয় কি চ্যাট জিপিটি বা এআই যত টুল আছে। তো আমরা অনেকে ভাবি যে গুগলে এআই আছে বা চ্যাট জিপিটি আছে, মানুষজন তো চ্যাট জিপিটি সার্চ করে সব পাই যাচ্ছে। তো আমরা এসইও করে কি করব বা কতদূর আগাবো? তো আপনি যদি একটা জিনিস নিয়ে প্রপারলি জানেন এবং ওই জিনিসটা প্রপারলি এক্সপ্রেস করেন, আপনাকে কিন্তু চ্যাট জিপিটি রেফার করবে যে আমি এইখান থেকে সোর্স থেকে ডাটাটা পাইছি। চ্যাট জিপিটি কিন্তু পুরো জিনিসটা আপনার কন্টেন্টে যা আছে পুরোটা কিন্তু কপি করে এখানে আনে না, কারণ হয় আরও 15-20টা সাইট থেকেও এখানে আনছে, সবগুলো একটু 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 করে দেখায়। তো যখন একটা মানুষ ওই অংশটা পড়ে ওর কাছে মনে হচ্ছে যে না আমার এই জিনিসটা ভালো লাগছে বা আমার কাছে এটা ইনফরমেটিভ লাগছে, তখন ঠিকই কিন্তু আপনার ওয়েবসাইটটাতে ঢুকবে, ঠিক আছে না? তো ইনডেপথ বলতে যে বিষয়টা বোঝায় আপনি টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু এখানে এক্সপ্রেস করবেন, কোনো কিছু বাদ দিবেন না। হ্যাঁ, যেটা করব, হ্যাঁ গভীরভাবে একবারে যা পাবেন সবটাই কভার করতে লাগবে। এভাবে করলে কি হবে, কন্টেন্টটা বেটার পারফর্ম করবে। আচ্ছা, এখানে আমাদের বলছে যে সিনোনিমস এবং টপিক রিলিভেন্ট টার্মস বা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে লাগবে। আমাদের সমর্থক শব্দ বেশি ব্যবহার করতে লাগবে। একই ধরনের কথা বারবার বললে মানুষ পড়তে গিয়ে বিরক্ত ফিল হবে। তো সমর্থক শব্দ দিলে ওটা শুনতেও ভালো লাগতেছে, পড়তেও বিরক্ত লাগে না। তার পাশাপাশি আমরা যে ইনডেপথ যে একটা কন্টেন্ট লিখলাম, এটা তো মনে করেন যে 1 মাস পরে 2 মাস পরে নতুনত্ব আসবেই, আসবে না? তো যে জিনিসটা আমাদের এখন তেমন একটা 1-2 মাস পরে যে জিনিসটা নতুন আসে ওই জিনিসটা আমরা এন্ট্রি করে দিলাম। এখানে কি বলছে, রেগুলারলি আপডেট কন্টেন্ট। আমাদের যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে তো এটা আপডেট করতে পারতেছে না, আমরা নতুন একটা ভিডিও ওখানে বানাইলাম। কিন্তু যদি টেক্সট হয়, যেমন এটা টেক্সট, পরিবর্তন বলতে নতুন যে জিনিসটা আছে ওটা আমরা সংযোজন করে দিলাম, আর যে জিনিসটা এখন আর ব্যবহার হচ্ছে না, ট্রেন্ডের মধ্যে নাই, ওই জিনিসটাকে আমরা কি বিয়োজন করে দিলাম, ঠিক আছে না? এটাকে বুঝাইছে রেগুলারলি আপডেট কন্টেন্ট। এটা হতে পারে 7 দিন পরেই, এটা হতে পারে 1 মাস পরে, 2 মাস, 6 মাস, যতদিন পরে হবে। বাট আপনার অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে একটা সিকোয়েন্স মেনটেন করবেন। কারণ গুগলের যে ক্রলার থাকে, আপনি যে সিকোয়েন্স মেনটেন করবেন গুগলের ক্রলার ওই সিকোয়েন্স মেনটেন করে আপনার এখানে আসবে, ঠিক আছে? আপনার এখানে আপনি যদি 1 মাস পর পর নতুন নতুন করে কন্টেন্টগুলো আপডেট করেন, গুগলের ক্রলার ও ধরেই নেবে যে 1 মাস পর পর আপডেট করবে, সো আমি এখানে 1 মাস পরেই আসবো, ঠিক আছে? এখানে আর তখন মানে ফ্রিকোয়েন্টলি আর আসবে না। এখানে যদি আপনি দেখেন যে প্রতিদিনই আপডেট করতেছেন, গুগল কিন্তু প্রতিদিনই আপনার এই ওয়েবসাইটে আসবে। তো এই জন্য গুগলকে যদি আমরা বারবার আমাদের এই ওয়েবসাইটে আনতে চাই, আমাদের দুইভাবে আমরা আনতে পারবো। আর এখানে লাভ হচ্ছে গুগল আমাদের এখানে যত সহজে কন্টেন্টগুলো বুঝবে, ওর কাছে যত বেটার মনে হবে, ওর কাছে ও যতবার আমাদের এখানে আসবে আমাদের র্যাঙ্কিং পাওয়ার জন্য সুযোগটা তত তৈরি হবে, ঠিক আছে? তো যত চেষ্টা করবো যে ওকে আমাদের এখানে ঘন ঘন নিয়ে আসা। হ্যাঁ, আচ্ছা, তাই বলে মানে যা মন চায় পোস্ট করে দিলাম এরকম আবার করা যাবে না। ঘন ঘন আনতে বলছি বলে ওটা আলাদা। এখানে অনেকেই আছে যারা কিনা 2-3 জন মিলে কাজ করে,
যারা কিনা এরকম গ্রুপ ওয়াইজ কাজ করে ওরা চাইলে কি করতে পারে, ওরা গ্রুপ ওয়াইজ একাধিক কন্টেন্ট লিখে একাধিক টপিক নিয়ে কাজ করলো, তাহলে ওরা ডেইলি কন্টেন্ট দিতে পারতেছে, ভিডিও হোক বা হচ্ছে টেক্সট হোক, যেটাই হোক। তো এখানে যারা এইরকম করতে পারে ওদের বিষয় আলাদা। আপনার এইরকম ক্যাপাসিটি নেই, আপনার এরকম ক্যাপাবিলিটি নেই, আপনি নিজে যা করতেছেন সপ্তাহে একটা করে দেন, অ্যাটলিস্ট মানে রেগুলারিটি মেনটেন করবেন। তারপরে হচ্ছে যে মাল্টিমিডিয়া এলিমেন্টস লাইক ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স। আমাদের ইনফোগ্রাফিক্স দেখতে অনেক ভালো লাগে না? যেমন একটা কন্টেন্টের মধ্যে যদি এরকম থাকে, এই যে এরকম অনেকগুলোতে থাকে না, দেখতে সুন্দর দেখে না এগুলা? একটা জায়গায় অনেকগুলো ডাটা এখানে লিপিবদ্ধ থাকে। তো এইরকম ইনফোগ্রাফিক্স দেওয়ার চেষ্টা করবো আমাদের কন্টেন্টের মাঝে মাঝে, প্রয়োজন মতো কি এরকম ইনফোগ্রাফিক্স দেওয়ার চেষ্টা করবো। এগুলো কিন্তু ক্যানভাতে অনেক অ্যাভেলেবেল, ঠিক আছে? ফ্রি পিকের মধ্যে পিএইচডি ফাইল বা হচ্ছে ফটোশপের ফাইলগুলো পাওয়া যায়। ফটোশপের মধ্যে আপনাকে এডিট জানা লাগবে না, পিএইচডি ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আপনি লেখাগুলো পাল্টে দিলেন আপনার মতো করে। আপনার যে গ্রাফিক্স ডিজাইনার হওয়া লাগবে বা এডিট জানা লাগবে এরকম কিন্তু না। বা ফটোশপের যদি কঠিন লাগে, ক্যানভা আছে, ক্যানভাতে এইরকম মানে ক্যানভা প্রিমিয়াম 20 টাকা 25 টাকা এরকম দামে বিক্রি হয়, বা 50 টাকা এরকম দামে বিক্রি হয়। ক্যানভা প্রিমিয়াম নিলে আপনার কয় হাজার বা কয় লাখ এরকম ইনফোগ্রাফিক্সের ডিজাইন লাগে, আপনি অহরহ ওখানে পাবেন। তো আমাদের ইনফোগ্রাফিক্স নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আমরা ওখান থেকে করতে পারবো। ইমেজ বা ভিডিও, ইমেজও কিন্তু আমরা ওই ক্যানভাতেই তৈরি করতে পারবো। বা আমাদের যে এই জিনিস, হ্যাঁ, যেমন ধরেন যে র্যাঙ্কিং ফ্যাক্টর, ইনফোগ্রাফিক্স, ক্যানভা। এইখানে অনেকগুলো এক্সাম্পল দেখাচ্ছে, তাই না? রোড ম্যাপ যেরকম হয় আর কি, এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এদের কাছে। আমি যদি এখানে যাই, এই যেগুলো ডিজাইনগুলো, তাই না? এই টাইপের ডিজাইনগুলোই কিন্তু কি আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমরা দেখতে পাই। এগুলোর জন্য আমাদের আলাদা করে গ্রাফিক ডিজাইনার হওয়া লাগে না, আমরা যেটা পাবো ক্যানভাতে ফ্রিতেই করতে পারবো, ঠিক আছে? এই সেম টাইপের ইমেজ দিতে লাগবে। বা আপনি যখন কাজ করতেছেন, ধরেন আপনার একটা সমস্যা ফেস করছেন, ওটা একটা স্ক্রিনশট নিছেন, পরবর্তীতে ওটা সলভ করছেন, পরবর্তীতে ওই স্ক্রিনশটটা যে নিছেন, যখন আপনি কন্টেন্টটা লিখবেন উপরে স্ক্রিনশটটা অ্যাড করে দিলেন, নিচে ওটা কেমন সলভ করতে লাগে ওটা দিয়ে দিলেন। প্রবলেম সলভিং অনেক ওয়েবসাইট থাকে না? তো ওই ওয়েবসাইটগুলো কী করে, এরকম উপরে একটা ইমেজ দেয়, আপনি যে প্রবলেমের মধ্যে পড়ছেন, দেন অ্যারো চিহ্ন দিয়ে দেখা দেয়, এইখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, তারপর নিচে একটা টেক্সট হিসাবে দিয়ে দেয় যে এই জিনিসগুলো আপনি ফলো করলে এই সমস্যা থেকে বের হতে পারবেন, তাই না? তো আমরা এরকম মানে অ্যাকুরেট ইমেজ ব্যবহার করব। আমাদের একটা জিনিস আমরা আলোচনা করতেছি, আমরা গুগলে গিয়ে ওটা টপিক লিখে সার্চ করলাম, সার্চ করলে যে আমরা ওটা পাই যাবো এমন কিন্তু না, ঠিক আছে? আমরা ইররিলেভেন্ট যদি ছবি ওখানে ধরাই দিছি, আমাদের কন্টেন্টের মধ্যে ছবি টবি আমরা সবাই দিলাম, কিন্তু ইউজার আসে যদি ওটার কাছে মনে হয়েছে ওটা কী আউলফল লেগছে, পরে কিন্তু আমাদের এইখান থেকে ইউজার চলে যাবে। গুগল টেক যদি পাইছে যে এখানে আসছে ইউজার এখানে পায়নি ইনফরমেশন, বা এখানে আমরা যে ছবিগুলো দিছি ওই ছবিগুলোর কাছে ভালো লাগে নাই, ওই কিন্তু টের পাই গেলে তোমার র্যাঙ্কিং আবার ফেলে দিবে, র্যাঙ্কিং আবার নিচের দিক চলে আসবে। সো আমাদেরকে বুঝে শুনে আগাতে লাগবে। তো ভিডিওর কথা তো বললামই, কোনো একটা কাজ করতেছি, ওই কাজটা নিয়ে আমরা ভিডিও বানাবো। ফ্রিতে যখন কাজ করতেছি তখনও কিন্তু ক্লায়েন্টের সাথে মিটিং হবে না? ক্লায়েন্টের সাথে যখন মিটিং হবে তখন আমরা কী করতে পারবো, ক্লায়েন্টের মিটিংটা আমরা রেকর্ড করলাম, রেকর্ড করে ফেসবুকে দিলাম, ইউটিউবে দিলাম। মানুষজন যখন দেখতেছে আরে এ তো ক্লায়েন্টের কাজ করতেছে, অর্থাৎ আরও মানুষজন তো আরও আগ্রহ নিয়ে আসবে, আরে ভাই কী কাজ করলেন, কয় টাকা পাইলেন, এই সেই অনেকে করে না এরকম কমেন্ট, এগুলো কিন্তু মানে আপনার ম্যাগনেট হিসাবে কাজ করবে আরও ক্লায়েন্ট পাইতে, ঠিক আছে? বা আপনি যে ইনফরমেশন ডেলিভার করতে পারতেছেন, আপনি কিন্তু ভ্যালু অ্যাড করবে এগুলো। তারপরে কি আসলো, রিডেবিলিটি অ্যান্ড প্রপার ফরম্যাটিং। আপনার ফরম্যাট যেটা আপনি যেমন ধরেন আচ্ছা এটা আসুক, রিডেবিলিটি নিয়ে আমি এখন আলোচনা। প্রপার ফরম্যাটে একটা ওয়েবসাইট ওপেন হোক, আমাদের যে ইয়েটা থাকবে, কন্টেন্টটা থাকবে, এটা পড়তে যেন মানুষের দাঁত ভাঙিয়ে যাচ্ছে এরকম ওয়ার্ড না থাকে, কঠিন ওয়ার্ড যেন না থাকে। এখানে আমরা সহজ ওয়ার্ড দিয়েই আমাদের বিষয়গুলো এক্সপ্রেস করব, মানে এক্সট্রা করে
মানে অনেক কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে নিজেকে অনেক ভালো ইংলিশ জানে এরকম বোঝানোর দরকার নেই। যতটা সহজভাবে বুঝাতে পারবো, গুগলও তত খুশি হবে, মানুষও তত পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো এটা হচ্ছে রিডেবিলিটি। রিডেবিলিটি চেক করে কি দিয়ে, একটা টুল আছে, নাম হচ্ছে এই হ্যামিংওয়ে এডিটর। ঠিক আছে, এই জায়গায় যদি আমরা কোনো কিছু দেই, এই যে যেমন এই সেন্টেন্সটা, এটা সেন্টেন্স কি অনেক বড় না, এখান থেকে শুরু হয়েছে দেখেন, শেষ কিন্তু হয়নি, এখানে এসে শেষ হয়েছে। আমরা একটা বড় সেন্টেন্স পড়তে গেলে মনে রাখতে পারবো না, এরকম হয় না? কারণ এই বড় সেন্টেন্সে অনেকগুলো ইনফরমেশন থাকে ঠিকই, বাট ওটা মনে রাখতে কঠিন। তো আমাদের যেই সেন্টেন্সগুলোতে এরকম মার্ক দেওয়া থাকবে, এরকম মার্ক দেওয়া থাকবে, এরকম মার্ক দেওয়া থাকবে, এগুলোতে ভেজাল আছে। আমাদের এই হ্যামিংওয়ে এডিটর যেটা, এখানে লগ ইন করতে লাগে, আমাদের বহু এরকম মানে টেম্পোরারি ইমেল করা যায়, টেম মেইল বলে ওগুলোকে। আমরা যদি টেম মেইল লিখে সার্চ করি, এরকম বহু টেম মেইল আমরা তৈরি করতে পারবো ফ্রিতে। যতবার ডিলিট দিব ততবার একটা করে নতুন টেম মেইল আসবে। এই টেম মেইলগুলোতে আমরা নতুন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আনলিমিটেড হ্যামিংওয়ে আমরা ব্যবহার করতে পারবো, তো আমাদের কোনো প্যারা হবে না এটাতে কাজ করতে। হ্যাঁ, এইটা প্রিমিয়ামটাতে আমাদের যে ভেজালটা হচ্ছিল, এই ভেজালটা এখানে আর হচ্ছে না। কি ওপেনই হইল না? আচ্ছা, এখানে আমি যেমন ক্যানভার ডিজাইন সম্পর্কে সার্চ করছিলাম, এই কিন্তু কি ক্যানভার ডিজাইন দেখাচ্ছে, এই যে দেখো এটা ইনফোগ্রাফিক্স, আমি ইনফোগ্রাফিক্স সম্পর্কে আলোচনা করছি। এটা হচ্ছে যে ওর টেবিল অফ কন্টেন্ট, এটা কি বলে টেবিল অফ কন্টেন্ট। এই জায়গায় ও কি কি লিখছে কন্টেন্টের মধ্যে, এই জিনিসগুলো এখানে লিস্টেড রাখছে। নিচের দিকে এই যে দেখো ইনফোগ্রাফিক্স ঢুকাই দিচ্ছে। কন্টেন্টটা কি কিন্তু অ্যাট্রাকটিভ, এগুলোতেই বানায়। যেখানে বিভিন্ন, আমি বলছিলাম না যে আমরা যেটা নিয়ে আলোচনা করব ওইটার একটা লাইভ স্ক্রিনশট উপরে দিব, মানুষজন দেখে যেন ফিল করে আচ্ছা এই জিনিসটা রিলিভেন্ট। ঠিক আছে, এই যে হ্যাঁ, এই যে ক্যানভাতে এরকম ডিজাইন পাওয়া যায় না, এই যে এরকম। এটাই হলো কি, এটাই হলো আমাদের ওয়েবসাইটের মানে ফরম্যাটিং। আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আগাবো। আমাদের এখানে যখন কেউ একজন আসবে, ও এই যে দেখো এখানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করছে না? হ্যাঁ, ও যখন কেউ একজন যখন এখানে আসবে, আসলে কি করবে, ওই স্টেপগুলো দেখে ওর কাছে মানে মনে হবে যে না আমি শুরু থেকে শেষ পর্যন্ত শিখলাম। ঠিক আছে, তো আমাদের এখানে এরকম স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝাইতে লাগবে, পুরো একটা মানে অথেন্টিক ফরম্যাট বানাইতে লাগবে, সুন্দর মতো লাইভ ইমেজ বা যদি ভিডিও হয় ভিডিও, দেন ওইগুলো নিয়ে আলোচনা করে আমরা নিচে টেক্সট হিসেবে দিব। রিডেবিলিটি তো কেমনে কী করবো এটা তো বললাম। ঠিক আছে, আচ্ছা, প্রপার ইউজ অফ আউটবাউন্ড লিঙ্কস। আমি এইখানকার একটা কন্টেন্ট ওপেন করি, অনেক কিছু এখানে দিছে, যাক সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এ পপুলার পিস অফ সফটওয়্যার ফর ক্রিয়েটিং সার্চ ইন্ডেক্স ইজ অ্যাপাচি কি লুসেন, উই উইল টক মোর অ্যাবাউট দিস লেটার। এখন এই যে একটা কি ওয়েবসাইট বা একটা ব্র্যান্ডের নামে ধরাই দিছে অ্যাপাচি লুসেন, এই যে ব্র্যান্ডটার নাম আছে, এই ব্র্যান্ডটা কি এর সাথে রিলিভেন্ট। মানে এখানে এটা একটা সফটওয়্যার যেটা কিনা সার্চ ইন্ডেক্সে কাজ করে। এ যেহেতু কি কাজ করতেছে, এ কাজ করতেছে ক্যানভা স্কেল টু সার্চ টু হ্যান্ডেল 1 মিলিয়ন সার্চ পার মিনিট। আচ্ছা, আমরা সার্চে দিছিলাম যে ক্যানভার বিভিন্ন ডিজাইন বা টেমপ্লেট নিয়ে, এইখানে দিয়েছে যে ক্যানভার মধ্যে তুমি যদি টেমপ্লেট দাও তাহলে এখানে অনেক তোমার টেমপ্লেট বিক্রি হতে পারে, মানে এ অন্য পয়েন্টে চলে আসে। যাই হোক, ওটা ব্যাপার না। এই যে ইয়েটা আছে আমাদের, ঠিক আছে, কি যে বলতেছিলাম, আচ্ছা, এখানে হচ্ছে রিলিভেন্ট আমাদের কি আউটবাউন্ড লিঙ্কসগুলো। এ যেহেতু আলোচনা করতেছিল কি তুমি ক্যানভাতে তোমার যা আছে এগুলো বিক্রি করতে কেমন পাবা, কী হবে না হবে, তো ওই রিলেটেড একটা সফটওয়্যারের নামে এখানে ধরা দিচ্ছে। ঠিক আছে, আবার দিছে কি উইকিপিডিয়া কেন ইম্পর্টেন্ট আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, বিস্তারিত আলোচনা করে। আর গুগল কিন্তু অনেক ডাটা উইকিপিডিয়া থেকে নেয়। সো এখানে আমরা যদি উইকিপিডিয়াকে আউটবাউন্ড করি, এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ নতুন সাইটের জন্য। কারণ কি, গুগল আসে টের পাবে যে আমরা কী নিয়ে কাজ করতেছি।
আমরা যত দ্রুত গুগলকে সিগন্যাল দিতে পারবো যে আমরা কিনে কাজ করতেছি, আমাদের জন্য তত ভালো। আচ্ছা, আমাদের প্রপার একটা ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্রাকচার থাকা লাগবে। এই জিনিসগুলো নিয়ে তো আলোচনা করছি, বাদ দিই। তারপর হচ্ছে একটা ফিচার স্নিপেট অপটিমাইজেশন থাকা লাগবে, অ্যান্সার কোশ্চেন্স কনসিয়াসলি। দাঁড়াও, এটা যেহেতু নিউজ লেটার্সের এখানে থাকবে না, এটা তো ডিজাইন বিক্রি করতেছে। এটা আবার আমরা করে নাই, কত ভেজাল। এই যে যেমন এখানে এই জায়গায় এরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছে, নিচে যদি চলে আসি, ইনফোগ্রাফিক্স কাকে বলে, এগুলা নিয়ে এখানে কি, এগুলা নিয়ে এদের এখানে একটা আলোচনা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ ইনফোগ্রাফিক্স। এখানে মানুষ প্রশ্ন করতে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনফোগ্রাফিক্স। এখানে ওরা বিভিন্ন ইনফোগ্রাফিক্সের ধরন নিয়ে আলোচনা করছে। তারপরে যদি চলে আসি, হোয়াই আর ইনফোগ্রাফিক্স ইম্পর্টেন্ট ফর এসইও, ইনফোগ্রাফিক্স এসইওর জন্য কেন ইম্পর্টেন্ট, এখানে এই বিষয়গুলো নিয়ে এরা আলোচনা করছে। মানে অন পয়েন্টে তুমি উত্তর দিয়ে দিবা, মানুষের মাথা খায় তোমার লাভ নেই। তুমি এখানে 5000-6000 ওয়ার্ডের কন্টেন্ট দিচ্ছ, মানে 15-20 পেজ ধরে তুমি এখানে লিখে গেছো, বাট ওখান থেকে মানুষ পড়ে কোনো কিছু পায়নি, তো মানুষের মাথা খায় লাভ নেই। তোমার এই যে মানে এরকম কোশ্চিন অ্যান্সার টাইপ যে আলোচনা, এগুলা করে কিন্তু তুমি একটা অনেক ভালো আউটপুট আনতে পারবা। আর এগুলাই বলে হচ্ছে ফিচার স্নিপেট অপটিমাইজেশন, ঠিক আছে। এফএকিউ অন রিলেভেন্ট টপিক, এই ফিচার স্নিপেটে যেমন মানে তুমি যেটা নিয়ে আলোচনা করতেছো, তোমার যে টপিক, ওটার একটা শর্টের মধ্যে তুমি বিষয়টা সারে ফেললা। আরও এগুলো বিস্তারিত থাকবে নিচে, বাট ধরো যে এখানে কেউ একজন পড়তে আসলো, এটা কি জিনিস, কয়েক লাইনের মধ্যে উত্তর যেন পায় যায়, ঠিক আছে। ও বুঝে নিল যে জিনিসটা আসলে কি, বুঝে নেওয়ার পরে নিচে তুমি বিস্তারিত দিছো, সমস্যা নেই, মানুষের জন্য আরও ভালো হবে। তুমি যখন শর্টের জিনিসটা বলে দিলে এটা কি জিনিস, পরবর্তীতে নিচে বিস্তারিত দিলে মানুষজন পড়তে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে যে আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা, এটা এইভাবে কাজ হয়। তো আমাদের কাজগুলো এইভাবে করতে হয়, প্রথমে সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত, ঠিক আছে। আচ্ছা, তো এফএকিউ আমাদের দিতে লাগবে, এটা আমরা জানি। ডুপ্লিকেট কন্টেন্ট আমাদের দেওয়া যাবে না, একটা কন্টেন্টই আমরা একাধিকবার পোস্ট করতেছি, আমাদের সাইটের মধ্যে এই কাজ করা যাবে না। একই কিওয়ার্ড আমরা 10-15 বার ব্যবহার করতেছি, এটা করা যাবে না। 1000 ওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড 3 বার 4 বার এরকম ব্যবহার করব, 1000 ওয়ার্ডের মধ্যে। এর বেশি আমরা ব্যবহার করব না, এর বেশি ব্যবহার করলে কি হবে, কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। এখানে যেটা আছে কন্টেন্ট অ্যালাইন্স উইথ ইউজার ইন্টেন্ট, আমাদের এখানে যে ইউজাররা দেখতে আসবে ওদের সাথে যেন সামঞ্জস্য থাকে, মানে ওরা যেটা দেখতে আসে ওরা যেন পায়, যেটা আমরা একটু আগে থেকে বলে আসতেছি। থিন কন্টেন্ট মানে আমাদের এই যে কই গেল, এই যে যেমন এখানে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই না, কত শর্টের মধ্যে কমপ্লিট না। কারণ তুমি ধরো যে খালি এইটা নিয়ে একটা কন্টেন্ট লিখছো, এরা ধরো যে 10টা টপিক নিয়ে একটা কন্টেন্ট সাজাইছে, এখন তুমি জাস্ট ওই 10টা টপিকের মধ্যে একটা টপিক নিয়ে লিখছো, এবং ওই টপিকটাতে তোমার যে কন্টেন্ট আছে এটা তোমার কত 150-200 ওয়ার্ডে। এখন হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার থিন কন্টেন্ট হয়। সাধারণত ই কমার্সের জন্য যে কন্টেন্টগুলো থাকবে, ই কমার্সের যে ডিসক্রিপশন থাকে, এগুলো 500 ওয়ার্ডের লিখতে হয়। আমাদের যখন ব্লগ বা হচ্ছে আমরা যখন একটা টপিক নিয়ে আলোচনা করব, ওটা সাধারণত 1000-1500 শুরু করা লাগে। তুমি যত ভালো মতো ইনডেপথ আলোচনা করতে পারবে, ওটা 3000, 5000, 6000, 10,000 পর্যন্ত যায়। তো আমাদের কি থিন কন্টেন্ট রাখা যাবে, মানে কেউ একজন আসছে, ও যেটা খুঁজতেছে ওটার খালি অ্যান্সারটা তুমি 2 লাইনে দিয়ে দিছো, কাজ শেষ। হয়তো আমার সাইডে আসলো, আসে দেখলো, দেখে চলে গেল। এর ফলে কি সমস্যা হবে, তোমার সাইডে সিটিআর বাড়ে যাবে, মানে ক্লিক থ্রু রেট বাড়ে যাবে। কেউ একজন আসবে, এটাকে বলে বাউন্স রেট, এখানে আসবে, দেখবে, চলে যাবে, মানে বাউন্স হয়ে গেল, হ্যাঁ, স্কিপ করে চলে গেল। মানে অন্যদিকে তুমি যদি চিন্তা করো যে তুমি যেটা লেখছো ওটার কি আরও সাব ক্যাটাগরি হয় কি না, কারণ ও যেটা জানতে আসা হয় শুধু যে ওটাই জানতে আসে তাই কিন্তু, ওকে যদি তুমি নতুন নতুন জিনিস ওকে ধরাই দিতে পারছো, ওই কিন্তু ওটা ঠিকই দেখবে, তাই না। তো এখানে কি থিন কন্টেন্ট দেওয়া যাবে না। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে, আমরা 2 লাইনে 3 লাইনে বিষয়টা বুঝাই দিতে পারতেছি, কিন্তু ওর নিচে তো আরও সাব ক্যাটাগরি আছে, ওগুলোও কভার করব। আমরা এরকম থিন কন্টেন্ট দিলে র্যাঙ্কিং পাওয়া যাবে না, বা র্যাঙ্কিংয়ে অনেক সমস্যা হবে। আচ্ছা, ক্লিয়ার কল টু অ্যাকশন। আমরা যেদিন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে ইয়েটা ছিল, আমাদের ক্লাসটা ছিল, সেদিন আমরা একটা জিনিস দেখছিলাম যে
বিভিন্ন কোম্পানির রেফারেল লিঙ্ক ওখানে অ্যাড করা আছে, দেখছিলাম না? এখন আমরা যেই রেফারেল লিঙ্কগুলো দেখছিলাম ওগুলো উপরে একটা সুন্দর ছবি দিছে, অনেকগুলো ছবি, সুন্দর একটা দুইটা না, অনেকগুলো ছবি দিছে। ওইটা প্রোডাক্টটা দেখতে কিরকম হাবি যাবি, ভিডিও অনেকে অ্যাড করে দিছে। তারপর ওই প্রোডাক্টটা নিয়ে ছোট আপনার একটা কন্টেন্ট দিছে, নিচে অনেকগুলো বাটন দিয়ে দিছে, তাই না? এখন একটা ইউজার ওই ছবিগুলো দেখবে, ভিডিওটা দেখবে, তারপর নিচে পড়লো একটু, করার পরে কি ওর পছন্দ মতো ব্র্যান্ডের মধ্যে থেকে কিনতে গেল। তো এই যে আপনার কল টু অ্যাকশন, মানে আপনি ওই কাস্টমারটাকে ইনফ্লুয়েন্স করলেন, ছবি ভিডিও দেখায়, এখানে কি আছে না আছে এগুলো পড়লো, আর যখন একটা প্রোডাক্ট কিনতে গেল ডাইরেক্টভাবে বাটন টাটন পাই গেল, ইজি কিন্তু ওর কাছে। তো এর পরিবর্তে আপনি যদি এমন করেন, আপনি 15টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছেন এবং ওখানে 15টা প্রোডাক্টের কন্টেন্টও দিচ্ছেন, ছবি ভিডিও সব আছে, একেবারে কন্টেন্টের শেষের দিকে এই 15টা প্রোডাক্টের বাটনগুলো লাগাই দিচ্ছেন, আর মানুষকে বিরক্ত হবে না? তো আমি পড়তে আসছি এইটা, আমি তো সবগুলো দেখতে আসিনি, এখন কোনটা কিসের বাটন ওটা আবার খুঁজে বেরোতে লাগবে, ঠিক আছে না? তো আমরা যেগুলো নিয়ে কাজ করব, ইনস্ট্যান্ট ইউজার যেন ওই জিনিসটা সহজে বুঝে, সহজে পায়, এইরকমভাবে আমাদের যে সাইট হবে, আমাদের যে প্রোডাক্ট পেজ হবে, বা আমাদের যে ই কমার্স সাইট হবে, বা আমাদের যে এজেন্সি সাইট হবে, ওগুলোভাবেই সাজাতে হবে। তো এটাই বলা হচ্ছে সিটিএ বা কল টু অ্যাকশন। এটা নিয়ে কি আলোচনা করছিলাম কল টু অ্যাকশন নিয়ে? যাই হোক, ওই দিন এটা বলে দিলে আজকে একটু বুঝতে সহজ হয়, যেহেতু আজকে রিভিশন টাইপ কাজ চলতেছে। আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল এসিওতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, এই জিনিসগুলো কিন্তু কি এই এসিওর মধ্যেই পড়ে আছে, এই টেকনিক্যাল এসিওর মধ্যেই পড়ে আছে। তো আমরা এই বেসিকটা যদি বুঝে নিই তাহলে কিন্তু এটা বুঝতে আরও ইজি হবে, তাই না? এখানে কি দেওয়া আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস, মানে আমাদের মোবাইলে যেন সুন্দর মতো কাজগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, করা যাচ্ছে। একটা ধরো ই কমার্স সাইট বানাইছো, তোমার ছবিটা ছোট ছোট, মোবাইলে আমরা বুঝাই পাচ্ছি না, বা ছবিটা এত বেশি বড় যে মোবাইল স্ক্রল করে ছবি দেখা লাগতেছে, তাহলে ইউজার দেখে তো বিরক্ত হবে। তারা যাবের মধ্যে কি সুন্দর আমরা সব কিছু ডিটেলে পাই যাচ্ছি। আমাদের ওইরকম বড় বড় ব্র্যান্ডরা যেমন সাজাইছে, আমরা চেষ্টা করি ওরকম ব্র্যান্ডগুলোকে একটু ফলো টলো করে কীভাবে কাজগুলো আগানো যায়। তারপর হচ্ছে কি পেজ লোড স্পিড, আমাদের জন্য লোড স্পিডটা অনেক ফাস্ট থাকে, সর্বোচ্চ 3 সেকেন্ড, চেষ্টা করবো 1.5 থেকে 1 সেকেন্ডের মধ্যেই রাখার, মানে একটা ইউজার ঢুকবে 1.5 সেকেন্ডের মধ্যে আমাদের সাইট লোড হয়ে যাবে। 3 সেকেন্ডের বেশি যদি নিছি সেক্ষেত্রে সমস্যা হবে, আমাদের সাইটের মধ্যে ভিজিটর আসবে ঠিকই, বাট ওর কাছে এটা বিরক্তিকর ফিল হবে যে এতক্ষণ ধরে আমাকে বসে রাখছে, আমার সময়ের তো দাম আছে, আমি তো আরও 10টা সাইট থেকে যে কোনো একটা থেকে কিনতে পারি, তোমার এখানে কেন 10-15 সেকেন্ড ধরে বসে বসে খালি লোডিংটা ঘুরবে, এটা দেখে থাকবো। HTTPS মানে হচ্ছে কি, আমাদের এই যে যেমন যেমন এইখানে কানেকশন ইজ সিকিউর, এটা আমরা দেখেছিলাম না একেবারে প্রথম ক্লাসের দিকে, দেখেছিলাম না? তো এই HTTPS বা সিকিউরড কিনা সাইটটা, এটা এই SSL সার্টিফিকেটের মাধ্যমে আমরা পাবো, তাই না? তো এই সার্টিফিকেটটা আমরা যখন হোস্টিং নেব, হোস্টিংয়ের ওখান থেকে এই সার্টিফিকেটটা আমরা নিয়ে নিব, এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়, ঠিক আছে? এটা কি ফ্রিতে পাওয়া যায়। তো এই সার্টিফিকেটটা নিলে কি হবে, গুগলের কাছে আমরা ট্রাস্ট পাবো, র্যাঙ্কিংয়ের জন্য এটা হেল্প করে, আর যেহেতু ফ্রি সব সমস্যা নেই, তাই না? আচ্ছা, আমাদের যে ওয়েবসাইট স্ট্রাকচার থাকবে, এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা আমাদের সিকিউরভাবে রাখা লাগবে। সাইড ম্যাপ এক কথা যদি বলি, আমাদের সাইড ম্যাপটাতে কি ভোজাগটো থাকা যাবে না। সাইড ম্যাপে যে কেউ যদি ক্লিক করে, ও যেন যা আছে টপ টু বটম ইজিলি দেখতে পায় যে এইটা ওয়েবসাইট কী নিয়ে। বিশেষ করে এটা গুগলের জন্য অনেক হেল্প হয়। হয়তো মানে প্রতি সেকেন্ডে তো কত হাজার হাজার ওয়েবসাইট ক্রল করে বেরোচ্ছে, তার কোনো হিসাব নেই। তো এখানে আমরা যদি এই সাইড ম্যাপ যেটা থাকবে ওটা যদি ওর জন্য বুঝতে সহজ করে দেই, তাহলে কি হবে, ও এই সাইড ম্যাপটাতে আসবে, কি কি আছে না আছে ওগুলো দেখে নিলে ওই বুঝতে পারবে যে আচ্ছা এটা এই কাজ করতেছে এরা, ঠিক আছে? তারপরে যে আমাদের robot.txt ফাইল যেটা আছে, আমি যেদিন ওয়ার্ডপ্রেসে কাজ দেখাইছিলাম, ইয়োস্ট এসিওর মধ্যে robot.txt একটা পার্ট দেখাইছিলাম, মনে আছে না? এই robot.txt-তে আমরা চাইলে অ্যালাউ করতে পারবো, কোনো একটা সাইটকে ডিসঅ্যালাউ করতে পারবো। আমরা চাইলে যে এই সাইটটা মনে করেন যে জাস্ট ভিজিটর কোনোভাবে লিঙ্ক পাইছে, শুধু ওরাই দেখতে পারবে, গুগল এটাতে আবার ঢুকতে পারবে না, এরকম অ্যালাউ ডিসঅ্যালাউয়ের কাজগুলো আমরা এখানে করতে পারবো। গুগলের কাছে সাইট ম্যাপ সাবমিশন করা যায়, যেটা কিনা একটু আগে বললাম। তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক বা 404 পেজ, আমরা 404 যে পেজগুলো আছে এই পেজগুলো কেমনে সাজাবো এটা নিয়ে আলোচনা করছিলাম না? তো আমরা ওরকম এমনভাবে সাজাবো যেন একটা ইউজার আসার পরে ওই যেটা খুঁজছে ওইটা না পাইলে যেন ও কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়,
অন্যদিকে মুভ অন করার অ্যাটলিস্ট ট্রাইটা করে, বা ও যেন মন খারাপ করে আমাদের সাইড থেকে বের না হয়ে যায়। ও যেটা খুঁজতেছে রিলিভেন্ট জিনিস আমাদের কাছে আছে, আমরা এটা দেখাইলাম। এটা দোকানে যদি আমরা একটা জিনিস খুঁজলাম, আমার কাছে ওটা নাই, হয়তো কাছাকাছি জিনিসগুলো আমাদেরকে দেখা যায়, আচ্ছা এটা আরএফএল-এর, আমার কাছে বেঙ্গলের আছে, ঠিক আছে না? তারপরে কি পপ আপস নিয়ে এখানে আছে, যেটা আমাদের অ্যানোয়িং পপ আপ যেগুলো আসে একটু পর পর, আমাদের ইমেল মার্কেটিংয়ে যে ট্রিকটা দেখাইছিলাম, একটু পর পর পপ আপ যদি আসে বিরক্ত হয়ে হয় কিন্তু চলে যাবে, তাই না? ওই এখানে একটা জিনিস দেখতে আসছে, বুঝতে আসছে, শিখতে আসছে, ওর ওখানে তুমি খালি একটু পর পর খালি পপ আপ দিতে আসছো অনেক বিরক্ত লাগবে না? তো এই অ্যানোয়িং পপ আপগুলো বারবার দেওয়া যাবে না। এটা কিছু সময় পর দাও, যেমন কিছু সাইট আছে 15 সেকেন্ড পরে পপ আপ আসবে, কিছু সাইট আছে 5 সেকেন্ড পরে, কিছু সাইট আছে 20 সেকেন্ড পরে পপ আপ দেয়। তো ও ইউজারটাকে আগে বুঝে যে আমার এখানে যে 20 সেকেন্ড ধরে আসে, ও এই জিনিসটা পড়তে আসে, দেখতে আসে, ওকে যদি আমি পপ আপটা দেখাই আমার লাভ আছে, এই ফাও ইমেল কালেক্ট করে আমার কী লাভ? অনেকে আছে তুমি সাইটটাতে ঢুকছো, পপ আপটাতে তোমার ইমেলটা না দেওয়া পর্যন্ত সাইটটা ভিজিটে করতে পারবে না, একটু ওর হলে দেখাইতে থাকবে, এখন এটা তখন এটা এরকম করতে থাকবে 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড পর পর। ওই কাজ না করে আমাদের বুঝতে হবে ইউজারটাকে। ইউজার যদি 20 সেকেন্ড 30 সেকেন্ড ধরে থাকছে, তাহলে বুঝতে হবে যে ভাই এখানে কিছু একটা দেখতে আসছে বা ঘাটতে আসছে, তাহলে বুঝতে হবে আমরা এখানে ওকে এখন ইমেল মার্কেটিংয়ের অফারটা যদি দিছি, হয় ওর ইমেলটা দিতে পারে, ফোন নাম্বারটা দিতে পারে, নামটা দিতে পারে, যেটা কি পরবর্তীতে আমাদের মার্কেটিংয়ের কাজে দিবে। তারপর চলে আসি প্রপার ইউআরএল কি স্ট্রাকচার। আমাদের যে ইউআরএলটা থাকবে, ইউআরএলটা ছোট ইউআরএল হওয়া লাগবে। এই যে যেমন এখানে অনেকগুলো বড় হাবিজাবি লেখা আছে, এখানে কি প্রশ্নবোধক আছে, ইকুয়াল টু আছে, স্ল্যাশ আছে, অনেকগুলো ডেলিমিটার চিহ্ন আছে। ডেলিমিটার মনে আছে? কি লিখেছে? মাশাআল্লাহ, ডেলিমিটার চিহ্নগুলো হচ্ছে এরকম। এই যে এরকম ডেলিমিটার নিয়ে কিন্তু আমি অনেক আগে আলোচনা করছিলাম প্রথমের দিকে ক্লাসগুলোতে, ঠিক আছে না? তারপর চলে আসি, আমাদের শর্ট ইউআরএল থাকা লাগবে, এবং হাবিজাবি ডেলিমিটারতে ভরানো যাবে না। হ্যাঁ, পড়তে যেন পারে মানুষজন। যেমন হচ্ছে এখানে যদি আসি, দেখো এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, তাই না? এই পর্যন্ত ওয়েবসাইটের নাম। আমরা কোথায় ঢুকছি? ওয়েবসাইটের ব্লগ সেকশনে ঢুকছি, এবং এটা হলো ব্লগটার নাম। ইজিলি না? এখানেও দেখো, এও কিন্তু সহজে দিচ্ছে। এখানে দেখো এই সাইটে ঢুকছি, টেমপ্লেটস ঢুকছি, ইনফোগ্রাফিক্স দেখতেছি, ইজিলি বুঝতেছি না? তো এরকম মানুষের জন্য ইজি টু গো করে দিতে লাগবে। এটা শুধু মানুষের জন্য হেল্প হবে তা নয়, আমরা তো এই ইউআরএল টিউআরএলটা তো দেখি না, এটা দেখে গুগলের জন্য কি এগুলো বোঝা কঠিন। এই যে এত বড় যদি থাকে, গুগলের জন্য বোঝা কঠিন। সহজ করার জন্য ছোট ইউআরএল। সাইটের আর্কিটেকচার, আমাদের HTML এর যে একটা রেশিওর কথা বলছিলাম না, আমরা যখন অডিটের কাজ করছিলাম তখন রেশিওর কথা বলছিলাম না, ওই সাইটের আর্কিটেকচার ওইটা। XML যে সাইড ম্যাপ আছে, XML সাইড ম্যাপ আমরা অডিটের সময় চেক করতাম না, ওই সাইড ম্যাপটা রাখতে লাগবে। আমরা ওই রোবট টিএক্সটি দিলে ওই XML সাইড ম্যাপ ওই ইওস টেসিও থেকে অটোমেটিক চলে আসে, যদি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি। আর যদি আমরা কোড করে সাইট বানাইছি, তাহলে কিন্তু আবার এই সাইড ম্যাপটা সব কিছু ওই কোড করে করা লাগবে, ওটা আলাদা জিনিস। আমাদের এখানে কি ব্রেড ক্রাম দেওয়া লাগবে। এখানে যেমন কি ব্রেড ক্রাম আছে না, আমরা এই সাইডে ঢুকছি, এই সাইডের ব্লগ সেকশনে ঢুকছি, ব্লগ সেকশনের মধ্যে আমরা এই ব্লগটা করতেছি, এগুলো একটা মানে এটার পর ওইটা, ওটার পর ওইটা একটা ধাপ দেখেছে, এগুলো একটা কি ব্রেড ক্রাম। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি বাই স্টেপ, ঠিক আছে? তারপর হচ্ছে ডোমেনের এজ এবং হিস্ট্রি, আমি এটা নিয়ে আলোচনা কিন্তু করছিলাম। ওয়েব মেশিন নামে একটা টুল আছে, এই ওয়েব মেশিন টুলটাতে আমি কিন্তু ক্রিয়েটিভিটির পেজটা একটু ঘাটে দেখেছিলাম না, 2016, 17 বা 19, 20 সালের দিকে আমাদের ক্রিয়েটিভিটি সাইটটা দেখতে কেমন ছিল, তাই না? তো এইখানে আমরা আমাদের সাইটের ইতিহাসটা একটু দেখে নিব। আমরা যে ডোমেনটা কিনতেছি, এই ডোমেনটা কি এর আগে কোথাও ব্যবহার হয়েছিল, নাকি এই ডোমেনটা একেবারে প্রথমবার আমরাই ব্যবহার করতেছি? আর যদি আগে ব্যবহার হয়ে থাকে, তাহলে এটা কীরকম অবস্থায় আছে, ঠিক আছে? আমাদের এখানে যদি কোনো ডুপ্লিকেট টাইটেল থাকে, এগুলো সলভ করতে লাগবে। তারপর চলে আসি ইউজার এক্সপেরিয়েন্স বা ইউএক্স। আমরা ইউআই ইউএক্স সম্পর্কে শুনছি কি? ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আমাদের কোনো একজন ইউজার, ও ধরো যে ফুডপান্ডা অ্যাপে ঢুকছে, ফুডপান্ডা অ্যাপে ঢোকার পরে আমাদের যেমন উবারের মধ্যে গাড়ি ঘুরে বেড়ানো দেখা যায় না, গাড়িটা কই আছে না আছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে এটা দেখা যায়।
তো আমরা কিন্তু এই সেম জিনিস ইয়েতেও দেখতে পারবো, পাঠাতেও দেখতে পারবো, কিন্তু ফুড পান্ডাতে কিন্তু আবার দেখতে পারবো না। ফুড পান্ডা কি খাবার ডেলিভারি। তো এখন আমরা ধরো যে ফুড পান্ডা অ্যাপের মধ্যে যখন ঢুকলাম, ঢুকার পর দেখতেছি ওরকম করে গাড়িগুলো ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হলো, ইউজার ইন্টারফেস যেটা ছিল ওটা পারফেক্ট নাই, তাই না? আর আমি ধরো যে খাবার অর্ডার দিলাম, আমার বাসায় চলে আসলো তোমার একটা মনে করো যে বাইক, আমাকে নিচ থেকে ফোন দিচ্ছে আপনি বাইক অর্ডার করছেন, ঠিক আছে, মানে ওই যে ভাড়া যে পাওয়া যায় পাঠানোর মাধ্যমে। তো এখন এখানে কি আমাদের অভিজ্ঞতা যেটা এক্সপেরিয়েন্স এটা নষ্ট হচ্ছে, আমরা করতে চাইছি একটা, পাইছি আর একটা। সো এইখানে আমাদের ইউএক্স যেটা ইউজার এক্সপেরিয়েন্স যেটা, এটাতে সমস্যা আছে, ঠিক আছে। যাই হোক, এগুলো একটা সহজভাবে এক্সাম্পল দিলাম। এখন যদি এখানে আসি, কোর ওয়েব ভাইটালের মধ্যে কি কি আছে, আমরা যদি কোর ওয়েব ভাইটাল দেখে গুগলে সার্চ করি, এখানে তো অনেকগুলো কোর ওয়েব ভাইটালের পার্ট আছে, ঠিক আছে। আমরা যদি গুগল কিন্তু নিজেই এখানে কন্টেন্ট লিখছে যাতে মানুষকে বোঝানো যায়, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এই যে গুগল সার্চ সেন্টার, এখানে যতগুলো ডকুমেন্টেশন আছে, তুমি যদি একজন ভালো এসইও এক্সপার্ট হইতে চাও, প্রত্যেকটা ডকুমেন্টেশন তোমার পড়া লাগবে। এক একটা ডকুমেন্টেশন তোমার পড়া মানে হলো বলতে গেলে এক একটা বই কমপ্লিট করা। কারণ কোর অফ ভাইটালের উপরে এসইও ফান্ডামেন্টাল আছে, এই যে দেখো কতগুলো জিনিস। আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে একেবারে যেদিন ট্রলিং ইন্ডেক্সিং শুরুর দিকে ক্লাস হয়, আমি কিন্তু এরকম একটা সাইটে ওপেন করছিলাম, এখানে দেখাইছিলাম যে এই জিনিসগুলো। পাশাপাশি এখানে নিচে যদি যাই, কোর ওয়েব ভাইটাল, এখানে এখানে দেখো আরও কতগুলো জায়গায় মানে ইন্টারনাল লিঙ্কিং করে রাখছে। তাহলে চিন্তা করে এই জিনিসগুলো কি আমাদেরকে পড়ে পড়ে দেখতে লাগবে। এখন আমি ধরো যে আমি এলসিপি এই জিনিস আমি বুঝতেছি না, আমি এখন এটাকে আলাদাভাবে ওপেন করলাম, লার্জ কি কন্টেন্টফুল পেইন্ট, এটা নিয়ে কী লিখছে আমরা এটা বুঝলাম। এটা বুঝতে বুঝতে আবার আমাদের মাথাটা আরেকবার খাই ফেলাইছে, ডিওএমসি কন্টেন্ট লোডেড কি, আবার আমরা তখন এখানে যাব। সো এই জায়গাটাতে আমাদের মানে শিখতে গেলে এক একটা টপিক এক একটা মোটা বইয়ের মতো, ঠিক আছে। মানে 150, 200, 250 পেজের বইগুলো যেরকম হয়, এই এক একটা টপিক এরকম এক একটা বইয়ের মতো। আমরা যখন শিখতে যাব কি পরিমাণে টপিক এই জায়গায় কভার করছে খালি দেখো, ঠিক আছে। তো আমাদেরকে এরকমভাবে পড়তে লাগবে, এগুলো কিন্তু না পড়লে কখনো সাকসেসফুল হইতে পারবো না। আর আমাদের রুলস যেগুলা, এই রুলসগুলো যদি আমাদের জানা না থাকে, পরে যখন কাজ করতে যাব, আমরা যখন র্যাঙ্কিং পাবো না, তখন আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে, আরে আমি তো কাজ করে কিছু করতে পারলাম না, ওই যে চেয়ার একটা, ঠিক আছে। তো এই কোর ওয়েব ভাইটালের যে জিনিসগুলো আছে, এইগুলা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই চেক করতে লাগবে, ঠিক আছে। এই যে এখানে যেমন আমি তোকে দেখালাম কেমনে কেমনে পাওয়া যায় টপিকগুলো সম্পর্কে ফুল কভারেজ। তারপরে হচ্ছে কি লো বাউন্স রেট, আমি কিন্তু বাউন্স রেট নিয়ে তোকে বললাম। সাইটের মধ্যে আমরা ছোট টপিক নিয়ে আলোচনা করবো না, হয়তো ওই টপিকটা নিয়ে আলোচনা করবো, ওর ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব কভার করবো। তারপর হচ্ছে যে এখানে আমাদের ডুয়েল টাইমিংটা কী জিনিস, আমাদের এখানে ভিজিটর যারা ওরা লঙ্গার টাইম ধরে আছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে ভালো পরিমাণে সিটিআর আছে কিনা, তারপর হচ্ছে যে আমাদের ইজি নেভিগেশন আছে কিনা। আমি যেটা কিনা একটু আগে বললাম যে একজন ফুড পান্ডাতে খাবার অর্ডার দিছে, আর বাড়ির নিচে একজন মোটরসাইকেলওয়ালা তাকে ফোন দিছে, ভাই কোথায় যাবে, ঠিক আছে। সো এখানে কি তার সাইটে যে নেভিগেশন আছে এগুলো ভুল আছে, এই জিনিসটাতে তার ঠিক করতে লাগবে। তো আমরা এই টাইপের ভুলগুলো করব না। তারপরে মোবাইল রেসপন্সিভনেস, শুধু মোবাইল রেসপন্সিভ না, অ্যাক্রস ডিভাইসেস, বিভিন্ন টাইপের মোবাইল আছে, ছোট ডিসপ্লে, বড় ডিসপ্লে, ট্যাব অনেকে ব্যবহার করে, অনেকে ল্যাপটপের ডিসপ্লে ব্যবহার করে, অনেকে আবার পিসির অনেক বড় ডিসপ্লে হয়। তো এরকম যার যেরকম ডিসপ্লে হোক না কেন, প্রত্যেকটাতে যেন প্রপারলি জিনিসগুলো আসে, এইটাতে আমাদের ফোকাস থাকা লাগবে, হোক মোবাইল হোক, ট্যাব হোক, পিসি যেটাই হোক, ল্যাপটপ যেটাই হোক। ক্লিয়ার এঙ্গেজিং ডিজাইন, আমি কিন্তু একটু আগে এইটা নিয়ে আরেকটা কথা বলছিলাম। আমাদের ওই অ্যাফিলিয়েট সাইটটাতে যেমন বললাম সুন্দর ছবি ভিডিও করে দিছে, মানুষ এটা দেখার পর যদি মন চাইছে আমি এটা নিয়ে একটু জানবো, তখন ও একটু কন্টেন্টগুলো পড়লো, কন্টেন্টগুলো পড়ার পর ওর কাছে আরও ভালো লাগছে, তখন তখন কি পছন্দ মতো একটা ই কমার্স সাইট থেকে কিনতে যাবে। আর ওই যখন ই কমার্স সাইট থেকে কিনতে যাবে, ওই লিঙ্কে ক্লিক করছে মানে কি হয়, তোমার কাস্টমার হয়ে গেছে, রেফারেল কমিশন তুমি পাচ্ছ। সো এখানে কি এই ক্লিয়ার একটা এঙ্গেজিং ডিজাইন থাকা লাগবে, ওই যেন আসছে, আশা করে ওই যাবে কোন পাশে সব কিছু তোমার এখান থেকে সহজে খুঁজে পাবে।
তারপরে কি আমাদের ফন্ট সাইজ, যেমন এখানে একটু বড় দেওয়া আছে, মানে কি এটা একটু হেডিং টাইপ, এটা নিয়ে এখানে আলোচনা করা আছে। সো এখানে ফন্ট সাইজ ছোট বড় করা হয়েছে না? সো আমাদেরকে এরকম করে ফন্ট সাইজ মেনটেন করা লাগবে। ধরো তোমার টপিক যেগুলো, টপিকগুলোর নাম দিচ্ছে এরকম ছোট, আর টপিকে যে লেখাগুলো এগুলো এরকম বড়, বিদঘুটা দেখাবে না? তো এরকম ফন্ট সাইজ আমাদের মেনটেন করা লাগবে। এটাই আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। এরকম তোমরা যদি চাও ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে এগুলো আছে, আরও কি কি আছে, এইটা পুরোটাই সুন্দর মতো কপি করবো। চ্যাটজিপিটির কাছে যাবা, ডু দেয়ার সামথিং এলস ইন, এইটা দিয়ে সার্চ করবো। সার্চ করার পরে এই যে এখানে আরো অনেকগুলো দেখতে পাবে। এই যে গুগল নিজে থেকে অনেক কিছু দেখাচ্ছে, নিচে তো আরো অনেকগুলো সাইট পাচ্ছে, যেমন কোরের ফাইটাল নিয়ে একটা করে কন্টেন্ট লিখে রেখে দিচ্ছে। এরকম এটাতে তো ছোট করে রেসপন্স দেখাচ্ছে গুগল, তাই না? আমরা যদি চাই এটাকেই আমরা আবার চ্যাটজিপিটিতে দিতে পারবো। আমি এখানে কি লিখছি, ডু দেয়ার সামথিং এলস ইন, এই জিনিসটার উপরে, তখন এইটাই চ্যাটজিপিটি আর একটু বাড়ায় ছাড়ায় ও আরও অনেকগুলো টপিক তোমাকে দেখাবে। তখন কি করবো, ওই টপিকগুলো সুন্দর মতো গুগলে সার্চ করবা, তখন গুগলের এইরকম রেসপন্স তুমি পাবা। এরকম রেসপন্স যখন পাবা তখন তুমি সুন্দর মতো এখানে ঢুকবা, ঢুকে এরকম করে পড়বা, ঠিক আছে? একটু আগে বললাম এই একটা টপিক, এই কোরের ফাইটাল নিয়ে তুমি যদি পড়া শুরু করো, এখানে 150-200 পেজে তুমি একটা বই পড়ে শেষ করে ফেলবা। এতগুলো এখানে মানে জিনিস নিয়ে আলোচনা করছে। সো আমি এখানে কি রাস্তাটা দেখা দিচ্ছি, হাঁটার দায়িত্ব তোমাদের। এই জিনিসগুলো কি আমি কভার করে দিচ্ছি। এই এক একটা জিনিস নেই তোমাদের এরকম মানে বিশাল বিশাল আলোচনা আছে এক একটা জিনিস নিয়ে। আমি শুধু কোরের ফাইটাল নিয়ে একটা এক্সাম্পল দিলাম। হাই বাউন্স রেট যেটা, লো বাউন্স রেট যেটা, এটা নিয়ে যদি দেখি, এটার নাম কি যেন ভুলে গেলাম, গুগল সার্চ সেন্টার। এই যেমন এখানে এই কিন্তু ডিসকাশনও একটা ধরাই দিছে, আলোচনা, ছবি টবি সহ, দেখছো? আমার জন্য ইজি না এগুলো নিয়ে দেখা। এখানে গুগল ওই দেখায়নি, কি বলে এরকম করে দেখায় নাই, হয়ে গেল এই সার্চ সেন্টার থেকে দেখায়নি, অন্যভাবে দেখাইছে, ছবি দিয়ে অন্যান্যরা যে আলোচনা করছে ওখান থেকে দেখাইছে। এই যে অন্যান্যদের আলোচনা থেকে তোমাকে শো করছে। সো আমরা এরকম গুগলে ঘাটবো। এখানে যে শুধু গুগলের সাইটটা আছে তাই কিন্তু না, নিচে কিন্তু বেশ ভালো একটা সাইট আছে, সার্চ ইঞ্জিন জার্নাল। আমি কিন্তু এটা বলছিলাম, যেদিন এই সাইট দেখাইছিলাম ওই দিন কিন্তু বলছিলাম যে এই সাইটের বিভিন্ন কন্টেন্টগুলো তোমরা পড়বা। প্রতিদিনই বা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন বা 3 দিন এরা কন্টেন্ট দিতেই থাকে। এই যে যেমন ইজ হাই বাউন্স রেট এ গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, এ কি র্যাঙ্কিং ফ্যাক্টরের উপরে আলোচনা করছে। তো এইখানে দেখো এই কিন্তু সুন্দর সুন্দর ছবি যেগুলো কিনা লাইভ, বড় বড় যারা এগুলো নিয়ে কাজ করে ওদের স্ক্রিনশট নেয়, মানে অনেক ভালোভাবে এরা পুরো অ্যানালিটিক্স শেয়ার করে শুরু করে। তো এদের কন্টেন্টগুলো অনেক ভালো। এই জন্য আমি আরেকবার বললাম এই সার্চ ইঞ্জিন জার্নালে কন্টেন্টগুলো পড়বে, এগুলো তোমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, তারপর চলে আসি ব্যাকলিঙ্ক বা অফ পেজ। এখানে আমাদের ব্যাকলিঙ্কের নাম্বারটা মেনটেন করা লাগবে। 80-20 একটা রুল বলছিলাম, ডু ফলো আর নো ফলো, আমাদের 80-20 একটা রুল মেনটেন করতে লাগবে। আমাদের ধরো যে ডু ফলো হইলো 80টা, নো ফলো হইলো 20টা, ঠিক আছে? বা ডু ফলো হইলো 60টা, নো ফলো হইলো 40টা। এমন যেন না হয় ডু ফলো হচ্ছে 95টা, নো ফলো 5টা, বা ডু ফলোতে ভরায় রাখছি নো ফলো নাই। যদি বেশি বেশি ডু ফলো হয় তাহলে আমাদের গুগল কি মনে করবে, এ হচ্ছে আরেকজনের কাছে ব্যাকলিঙ্ক কিনে নিচ্ছে। ব্যাকলিঙ্ক কিনে নিচ্ছে এরকম যদি গুগল মনে করছে তাহলে আমাদের কিন্তু আবার সাইটের র্যাঙ্কিং চলে যাবে। তারপর এখানে আবার কি আছে, কোয়ালিটি অফ রেফারিং ডোমেইনস, যে ডোমেইনগুলো থেকে আমরা নিব ওগুলো যেন স্প্যামিং করে না বেড়ায়, স্প্যাম স্কোর চেক করে আমরা যেন ওই ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক নেই। আচ্ছা, যে জায়গা থেকে আমরা ব্যাকলিঙ্ক নিব এটা যেন আমাদের রিলিভেন্ট হয়, আমাদের রিলিভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক নেই। আমরা ধরো যে ব্যবসা করি হচ্ছে টি শার্টের, আমরা ধরো যে এজেন্সি সাইট দিচ্ছি, এজেন্সি সাইটের মধ্যে আমরা এসইও সার্ভিস দিচ্ছি, কিন্তু এমন এক জায়গা থেকে আমরা ব্যাকলিঙ্ক নিছি, ওরা কি করে, ওরা এই সব জিনিসের কাজই করে না। আমাদের যে ব্যবসার টপিক এগুলো নিয়ে ওদের কোনো কাজই নেই, ওরা অন্য বিষয়ে কাজ করে।
হ্যাঁ, তখন কি হবে, তখন হবে যে আমাদের এটা রিলেভেন্ট ব্যাকলিঙ্ক না। তো এই জিনিসটা গুগল কিন্তু পছন্দ করে না, র্যাঙ্কিংয়ে এটা হার্ট করবে। অ্যাঙ্কর টেক্সট আমি বলছিলাম, মনে আছে না? ন্যাশনাল লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, যেটা কিনা এই এতক্ষণ ধরে আলোচনা করলাম। ব্যাকলিঙ্ক ফ্রম এডু বা গভ সাইট, আমাদের এডুকেশনাল যে সাইটগুলো থাকবে, এডুকেশনাল সাইটগুলো কি অনেক ধরনের জিনিস নিয়ে আলোচনা করে। তো আপনি মানে ইজিলি ওদের কাছ থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবেন, এবং ওই এডুকেশনাল সাইটের যে ব্যাকলিঙ্কগুলো থাকে ওগুলো খরচও কম। আপনি আপনার যে নিশ আছে, এই নিশ রিলেভেন্ট সাইট, ধরেন যে আপনার কাছে আপনি 100টা ব্যাকলিঙ্কের টার্গেট করছেন এই মাসে, তার মধ্যে আপনি নিশ রিলেভেন্ট সাইটের ব্যাকলিঙ্ক নেবেন হচ্ছে কত, 40টার মতো। এই এডু টাইপের বা এই গভ সাইট টাইপের যে ব্যাকলিঙ্কগুলো নেবেন, এগুলো নিলেন হচ্ছে 15টা বা 20টার মতো, ঠিক আছে? বাকি যে ব্যাকলিঙ্কগুলো আছে ওগুলো বাকি যে বাকি আছে ওগুলো। তো এখন এই এডু বা গভ সাইটের যে ব্যাকলিঙ্কগুলো, এগুলো বেশি প্রায়োরিটি কেন দেওয়া হচ্ছে? এডুকেশন যে সাইটগুলো থাকে, যেখানে তোমার অনেক বিষয় নিয়ে নলেজ শেয়ার করা হয়, ওগুলো থেকে তুমি যেমন কম খরচে ব্যাকলিঙ্ক পাচ্ছ, এবং গুগল কিন্তু ওগুলোকে অনেক বেশি ভরসা করে। কারণ কি? কারণ হচ্ছে ওই এডুকেশন রিলেটেড যে সাইট, ওই জায়গায় মানুষ অনেক বেশি যাচ্ছে, অনেক বেশি ওখান থেকে ইনফরমেশন নিয়ে আসতেছে। আর ওদের কিন্তু আবার মানে কি বলে, বাউন্স রেট আবার কম থাকে। কারণ কি? তুমি বাউন্স করে চলে যাচ্ছ, তোমার যেটা জানা ওটা জানা চলে যাচ্ছে, আরেকজন তো ঠিকই ওইটা পুরোটা বলতেছে, হয়তো একটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করতেছে না, যে একটা মানুষের যে জিনিসটা খুঁজতে আসছে ওটা পাইলো, পড়লো, যে পাইলো না চলে গেল। কিন্তু এটা যেহেতু এডুকেশন টাইপ সাইট, এখানে অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, তো বাউন্স রেটটা একটু কম থাকে। এদিকে গভর্নমেন্ট সাইটে তো মানুষ ঠেকান না করলে যায় না। আর এটা গভর্নমেন্ট সাইট থেকে তুমি যখন ব্যাকলিঙ্ক পাবা, এটা কিন্তু তোমার একটা হিউজ লেভেলের ভ্যালু অ্যাড করে দিবে, কারণ ওইটা দেশের মধ্যে তোমার একটা ভ্যালু অ্যাড করবে। গুগল বিশেষ করে এই গভর্নমেন্ট সাইটের সাথে যারা ব্যাকলিঙ্ক থাকে, ওই টাইপের সাইটগুলো সহজে র্যাঙ্কিং ফল করাইতে চায় না, কারণ ওরা এই র্যাঙ্কিংটা ফল করানোর আগে কয়েকবার চিন্তা করে যে এটা কি ওদের সরকারের সাথে কানেক্টেড কোনো কিছু না তো আবার, ঠিক আছে? তো এই জন্য আমরা যদি এরকম গভর্নমেন্ট সাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক পাইছি, এটা আমাদের জন্য সোনার হরিণ টাইপ কিছু একটা, ঠিক আছে? অনেকে আবার এই গভর্নমেন্ট সাইটগুলো ফেকভাবে কাজ করা দেয়, ওগুলো আবার কাজ করবে না। তুমি লাইভ দেখে নিবা যে এটা আসলে কতদূর হয়েছে না হয়েছে। এটা তোমার অনেক বিপদ থেকে বাঁচায় দিবে, ঠিক আছে? আচ্ছা, কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক যেটা, এটা হচ্ছে আমাদের এইখানে ফাউট হয়ে গেছে। এখন তো যেগুলো আলোচনা হলো ওটাই এই কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, মানে তোমার কন্টেন্টের মধ্যে তুমি তোমার তোমার কন্টেন্টের মধ্যে তুমি তো ব্যাকলিঙ্কটা ঢুকাই দিবা। আমাদের এখানে একটা বলছে যে টক্সিক বা স্প্যামি ব্যাকলিঙ্ক, আমরা স্প্যামি ব্যাকলিঙ্ক কোনোগুলো ডিটেক্ট করতে শিখছিলাম না, বা টক্সিক বা হার্মফুল ব্যাকলিঙ্ক, এই জিনিসগুলো কি আমরা যাচাই বাছাই করে দেন ওখান থেকে নিব। ডোমেইন অথরিটি এবং লিঙ্কিং সাইট, আমাদের কি যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক নিচ্ছি ওই জায়গার ওই সাইটের কি অথরিটি যেন ভালো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যারা কম্পিটিটর থাকবে, ওই চেষ্টা করবো ওই রকম 2-4টা ভালো ভালো কম্পিটিটরের কাছ থেকে সুনাম অর্জন করার, ঠিক আছে? ওদের কাছে স্পন্সর করা লাগে তাহলে দেয়, নাহলে এমনিতে এত সহজে দিতে হবে না। মানে আপনি আরেকটা কম্পিটিটরের সুনাম করে বেড়াবেন, এটা সম্ভব? নূরজাহান হোটেল তো আর মৌচাকের সুনাম করবে না, এত আর বলবে না যে আরে আমাদের মিষ্টিগুলো ভালো না, ওই মৌচাকেরটা অনেক ভালো, ওখান থেকে খাই আসেন। এটা কখনো সম্ভব? বাট এখানে কোনো একটা ইভেন্ট হয়েছে, হোটেল মালিক সমিতি ইভেন্ট হয়েছে, এক হোটেল মালিক সমিতি এক হোটেলের মালিক আরেক হোটেলের নামে খুব সুনাম করতেছে, এটা একটা ব্যাকলিঙ্ক, ঠিক আছে? এনে আসে লোকাল এসিও, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন, যেটা আমরা মনে হয় লাস্ট ক্লাসে দেখলাম নাকি। তারপর হচ্ছে লোকাল কিওয়ার্ড ইন কন্টেন্ট। লোকাল কিওয়ার্ড কি? আমরা এই যে যেমন পঞ্চগড়ের মধ্যে নূরজাহান হোটেলের মোগলাই খুব মজার, এটা একটা লোকাল কিওয়ার্ড। আর এই নূরজাহান হোটেল কিন্তু আবার ঢাকাতে নেই, তো এটা লোকাল কিওয়ার্ড না? তো আমরা কি যখন এই লোকাল এসিওর কাজ করব, একটা নির্দিষ্ট লোকাল ব্যবসা নিয়ে কাজ করব, এরকম লোকাল কিওয়ার্ডগুলোর উপর ফোকাস করব। তারপর হচ্ছে যে আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমাদের যদি একাধিক ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আমাদের নাম অবশ্যই একই রাখতে লাগবে, অ্যাড্রেসটা পিন পয়েন্টে থাকা লাগবে, ফোন নাম্বার যেন পারফেক্ট থাকে, ফোনে ফোন দিতে ধরে না, ফোন বন্ধ, এরকম যেন না থাকে। বা আরেকটা কথা হইলো, আমাদের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের সাথে আমাদের গুগল বিজনেস প্রোফাইল
এর জন্য আমাদের ওয়েবসাইটের নাম আর বিজনেস প্রোফাইলের নাম সেম থাকে। আমাদের যে অ্যাড্রেস ওয়েবসাইটে দেওয়া থাকবে, গুগল বিজনেস প্রোফাইলে যে অ্যাড্রেস দেওয়া থাকবে, দুইটা সেম থাকে। আমাদের যে ওয়েবসাইটের ফোন নাম্বার, গুগল বিজনেস প্রোফাইলের ফোন নাম্বার, দুইটা সেম থাকে। শুধু এইটাই না, আরও যত সোশ্যাল মিডিয়া থাকবে সব জায়গাতে যেন এই সেম জিনিসই থাকে, তাহলে গুগল কনফিউজ হয়ে যাবে। আর গুগল একবার কনফিউজ হলে ওর কাছে বিরক্ত লাগবে, তোমার ব্যবসা যেটা ওই সেম ব্যবসা আরও 1000 জন করে, তোমাকে যে র্যাঙ্কিং দেওয়া লাগবে গুগলে তো টাকা পড়ে নেই। ঠিক আছে, সো আমরা এই জিনিসগুলো মেনটেন করব। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে পজিটিভ অনলাইন রিভিউ। রিভিউ নিয়ে তো সেদিন বললাম, বিভিন্ন রিভিউ সাইট যেগুলো আছে ওগুলো থেকে রিভিউটা কাজে দেয়। বিভিন্ন যে রিভিউগুলো আসে এই রিভিউগুলো প্রপার রেসপন্স করতে লাগবে। লোকাল ব্যাকলিং, যেমন ধরেন আপনার এখানে নূরজাহান হোটেল আছে, আশেপাশে যে ছোটো ছোটো মুদির দোকানগুলো, এই মুদির দোকানগুলো যদি বলে যায় ওই হোটেল থেকে ভাতটা খায় আসেন, দুপুরবেলা খাওয়া করেনি ওই হোটেল থেকে খাওয়া আসেন, খুবই সুস্বাদু খাবার, দামও কম, মানুষজনটা মানে আশ্বস্ত বোধ করে। সো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, বাট আমরা যখন কোনো একটা ব্র্যান্ড নিয়ে প্রমোশন করব, ওই এরিয়ার মধ্যে অনেক ধরনের ব্র্যান্ড থাকবে, বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে আমরা আমাদের ব্র্যান্ডকে নিয়ে একটু সুনাম নেওয়ার চেষ্টা করব। লোকাল সাইটেশন বা ডিরেক্টরি সাইট, আমরা ডিরেক্টরি সাইটগুলো নিয়ে আলোচনা করছিলাম না, আমরা বিভিন্ন লোকাল ডিরেক্টরি থাকে, বিভিন্ন এরকম লোকাল ডিরেক্টরিগুলো থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করব। তারপরে লোকেশন যেটা আছে, যেমন ধরো যে সিলেটে কি চা অনেক পপুলার, এখন আমরা একটা ব্যবসা সিলেটে যদি ওপেন করতে চাই, ওই চায়ের উপর ভিত্তি করে যদি একটা আমাদের থিম থাকলো চা, ওটার উপর ভিত্তি করে আমরা আমাদের ব্র্যান্ডটা দাঁড় করলাম সিলেটে। ঢাকায় কি অনেক বিল্ডিং ঘর, অনেক প্যাঁপুর আওয়াজ, আমাদের ঢাকার থিম হবে নগরায়ণ থিম। পঞ্চগড়ে যদি আসো, পঞ্চগড় কি সবুজ আছে, পাথর বালি এগুলো আছে, পঞ্চগড়ের থিমটা হবে তোমার প্রকৃতি রিলেটেড। এই টাইপের জিনিসগুলো কি অনেক বেশি, যে জায়গায় যেই রকমের থিম কাজে দিবে আমরা সে জায়গায় সেরকম জিনিস নিয়েই কাজ করব। সোশ্যাল সিগন্যালের মধ্যে আছে কি, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক এঙ্গেজমেন্ট আনার ব্যবস্থা করতে লাগবে, অনেক পরিমাণে শেয়ার আনার ব্যবস্থা করতে লাগবে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের কানেক্টেড হতে লাগবে। পিন্টারেস্টে হচ্ছে যে আমাদের পিন অনেক বেশি পাইতে লাগবে। তারপর হচ্ছে এই যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের এখন আসেনি, জাস্ট আমি উপরে উপরে চলে যাচ্ছি, কারণ এগুলো এখন আলোচনা করতে গেলে এই ক্লাসগুলো ছাড়া এখন বুঝতে সমস্যা হবে, টপিকগুলো এখানে আসছে। তারপরে হচ্ছে কি আমাদের লিঙ্ক যেগুলো থাকবে ওই লিঙ্কগুলো বেশি বেশি করে শেয়ার হতে লাগবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে। ইএটি তো আমরা বুঝি, তো ইএটির মধ্যে আমাদের আছে এখানে কি অথর বায়ো, আমরা অথর বায়ো সম্পর্কে আলোচনা করছিলাম না, ওটা অবশ্যই থাকা লাগবে। আমাদের একটা পজিটিভ অথর বায়ো যেটা থাকবে এটা একটা সুন্দর রেপুটেশন থাকা লাগবে অনলাইনের মধ্যে। তারপরে হচ্ছে কি এটা তো লিঙ্ক বিল্ডিংয়ের পার্টের মধ্যেই আছে, অথরিটিভ সোর্স থেকে লিঙ্ক পাইতে লাগবে। ট্রাস্টেড যে ব্র্যান্ডগুলো থাকবে, বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন আমরা টয়লেট ক্লিনার হিসাবে তো কী বলে দোকানগুলোতে মুদির দোকানগুলোতে বলে যে ভাই টয়লেট ক্লিনার দেন, আমরা বলি যে হারপিক দেন, হয় তখন হয় হারপিক দেন, আর হারপিকের নামে অন্য কোনো ব্র্যান্ডের হারপিক, মানে অন্য কোনো ব্র্যান্ডের আর কি টয়লেট ক্লিনার ধরা দেয়। আমরা ওই জিনিসটাকে হারপিক নামেই চিনি, তাই না, টয়লেট ক্লিনার বলি না। যেমন ডিটারজেন্ট বলে, কিন্তু এটা কিন্তু ডিটারজেন্ট না, এটা সরি মানুষ বলে ভাই হুইল দেন, কিন্তু এটার নাম কিন্তু আসলে ডিটারজেন্ট, তাই না। আমরা তো আর বলি না, হ্যাঁ আমরা কিন্তু আর বলি না যে ভাই ডিটারজেন্ট দেন, আমরা বলি যে হুইল দেন, তাই না। এটা আমাদের মাথার মধ্যে ওইরকমভাবে ব্র্যান্ডিংটা তৈরি হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, এই যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর সাথে চাইলে মেনশন করে নেওয়া যায়। যেমন রিন আর হুইল একসাথে কোলাবরেট করে ইয়ে করছিল না, ডিটারজেন্ট বের করছিল না, যারা বাজার করেন তারা এই জিনিসটা লক্ষ্য করার কথা। রিন আর হচ্ছে হুইল এরা দুজন কোলাবরেট করছিল, কোলাবরেট করে একটা কি বলে ওদের প্যাকেট, যেটা প্যাকেটের মধ্যে রিন এবং হুইলের শক্তিতে নতুন কি জানি ওরা বের করছিল, যাই হোক। তো এইরকম ব্র্যান্ড মেনশন পাইতে লাগবে। তারপরে কি সিকিউর পেমেন্ট অপশন ফর ই কমার্স, অনেকের ক্ষেত্রে কি হয়, ওখানে ফেসবুকের ক্ষেত্রে তোমার প্রোডাক্ট তুমি হ্যান্ড ওভার করবা, ফোন দিয়ে বলে যে ভাই, বা মেসেজে বলে যে ভাই টাকাটা এত পরিমাণে অ্যাডভান্স করতে হবে, নাহলে প্রোডাক্ট আমি পাঠাচ্ছি না, ঠিক আছে। তো এটা ট্রাস্টেড নাও হইতে পারে, টাকা মারে দিতে পারে। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে এসএসএল কমার্স যেটা থাকে, ব্যবহার করছে যারা অনলাইন পেমেন্ট, এসএসএল কমার্স ব্যবহার করার কথা। তো এই এসএসএল কমার্স বাংলাদেশে কিন্তু বেশ পপুলার। কেউ যদি এটার মাধ্যমে পেমেন্ট করে, আপনার বিকাশের যে পিন নিচ্ছে মারা দেওয়ার সম্ভাবনা থাকে না, তাই না। তো এরকম সিকিউর পেমেন্ট মেথড আমাদের ইউজ করা লাগবে। কন্টেন্ট এঙ্গেজমেন্ট যে মেট্রিকগুলো থাকবে
আমাদের যে অন পেজের কাজগুলো থাকবে, পেজের মধ্যে কতক্ষণ ধরে থাকতেছে এইটা আমাদের নজরদারির মধ্যে রাখা লাগবে। যদি একটা ইউজার পেজের মধ্যে বেশিক্ষণ না থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের যেই কাজগুলো এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে। ঠিক আছে, আমাদের এই কাজের মধ্যে কি সমস্যা আছে যার জন্য ইউজাররা বেশিক্ষণ এখানে থাকতেছে না। রিপিট ভিজিটর আনা লাগবে, কারণ একটা ভিজিটর ও যখন আসে আমার কাছে যা লাগে ও জানার যেগুলো দরকার, ও যখন আসার পরে দেখতেছে যে আমি যেটা খুঁজতেছি এটা পাচ্ছি, বা কিন্তু বারবার ওই ওয়েবসাইটটাতে আসবে। তো এরকম রিপিটেড কাস্টমার বলে যেটা, এরকম এইটা আনতে লাগবে। এটা আনার যত টেকনিক আছে আমি এতদিন ধরে এগুলো আলোচনাই করতেছি, তাই না? তারপর হচ্ছে কমেন্ট অ্যান্ড ডিসকাশন অন ব্লগ। আমাদের যে ব্লগগুলো থাকবে, এই যে যেমন এই ব্লগগুলো থাকবে, যেখানে এই ব্লগগুলোর নিচে এরকম কমেন্ট অ্যান্ড ডিসকাশন সেকশন থাকবে। হ্যাঁ, হয়ে গেল, এগুলোতে রাখে নাই। ব্লগ সেকশনেই আছে এই যে কমেন্ট এন্ড ডিসকাশন, এই জিনিসটা থাকতে হবে। তারপর হচ্ছে কি বিভিন্ন কুইজ বা হচ্ছে হিসাব নিকাশে ক্যালকুলেটর, বা এটা এক ধরনের, তো এটা ক্যালকুলেটর যেটা রিলিভেন্ট না, বাট বিভিন্ন সময় আমরা কুইজ বা পোল দিই না, কার কীরকম মন্তব্য, জরিপ চালাই না। তো এইরকম ধরেন আমরা একটা প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করতেছি, ওই জায়গায় একটা জরিপের জন্য পোল অ্যাড করে দিলাম। ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা কিন্তু করা যায়, একটা কি পোল অ্যাড করে দিলাম যে এইটার প্রোডাক্টে কার কেমন লাগতেছে, এখানে একটা রিভিউ লিখে দিয়ে যান, বা এখানে আপনি এই পোলের মধ্যে স্টার মার্ক দিয়ে যান যে এটা আপনি কত স্টার দিবেন 10-এর মধ্যে। এটা কিন্তু কি ইউজারের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। তো এই ইউজার যতক্ষণ আমাদের এখানে এঙ্গেজ থাকবে, ওর কাছে এই জিনিসটা তত মজা লাগে। ইউজারকে যত বেশি মজা দেওয়া যায় হয় ততক্ষণ আমাদের এখানে থাকবে। ঠিক আছে, ডোমেইন ফ্যাক্টর, আমাদের ডোমেইনের রিলিভেন্সি থাকা লাগবে। আমরা যেই কাজ করতেছি ওই কাজের সাথে যেন রিলিভেন্ট থাকে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। ডোমেইন অথরিটি, এটা তো জানোই। লেন্থ অফ ডোমেইন অ্যান্ড রেজিস্ট্রেশন পিরিয়ড, এটাও জানো। ডোমেইনের লেন্থ বেশি বড় হওয়ার জন্য ছোটো হইতে লাগবে। ডোমেইনের যে এক্সটেনশন .com হইলে ভালো হয়, বাট ওখানে ওই যে কান্ট্রি যে বিষয়টা আনছিলাম, ওই জিনিসগুলো আনলে ওটা আরও বেশি উপকারে আসবে, যদি কিনা ওটা লোকাল বিজনেস হয়। ইন্টারন্যাশনাল বিজনেস হলে তো ওই জিনিস দরকার নেই, লোকাল বিজনেস হলে ওইটা হেল্প করে। এই উচ্চারণটা আমি আজ পর্যন্ত ঠিক মতো করতে পারিনি। মিসিলেসিয়াস, আচ্ছা আমরা এটা বাংলাটা দেখে নিই। বিবিধ, বিবিধ বলে না আলোচনার শেষে, যখন শেষে হ্যাঁ বিবিধ বলে না, এটাই মানে আমাদের, আমরা এখন উপসংহার টানতেছি। এখানে হচ্ছে আমাদের ইনফরমেশনাল হতে হবে, নেভিগেশনাল হতে হবে, ট্রানজিশনাল হতে হবে। কিওয়ার্ড যে 3 ধরনের হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সার্চ যে ইন্টেন্ট থাকবে, এই 3 ধরনের ইন্টেন্ট নিয়ে আমাদের ব্যবসা করতে লাগবে। ওকে আমরা ইনফরমেশনও দিব, ওকে আমরা চেষ্টা করবো কনভার্ট করার মতো, হয়তো আমাদের এখান থেকে কিনেও। তাহলে আমরা যে ইনফরমেশন দিয়ে যাচ্ছি, ইনফরমেশন কালেক্ট করতে আমাদের কষ্ট হয় না, এটা একটা ভ্যালু ওর কাছে নিতে লাগবে না। কিন্তু আমরা তো বলতে পারি না যে তুমি আমার এই কন্টেন্ট পড়ছো দিয়ে আমাকে টাকা দাও। ওকে আমরা কোনো একটা প্রোডাক্ট অফার করবো, আর ভালো লাগলে ওইটা কিনবে। ডুপ্লিকেট মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, হাবি জাবিগুলো আছে। এআই জেনারেট কন্টেন্ট বা স্প্যামিং কন্টেন্ট আমরা নিব না। ভিডিওটা অপটিমাইজ করতে লাগবে ভালো মতো। তারপরে হচ্ছে যে আমাদের ইমেজের অল টেক্সটের হাবি জাবি যা আছে এগুলো ঠিকঠাক মতো দিতে লাগবে। অরফান পেজ মানে হচ্ছে আমরা একটা লিঙ্ক এরকম তৈরি করে রাখছি, ওয়েবসাইটটার যে ওয়েব লিঙ্কটা আছে যাতে ঢোকার পরে দেখি যে ওয়েবসাইটটা পুরো খালি হয়ে আছে, কিছু দেখা যায় না, এগুলোকে বলে অরফান পেজ। এরকম অরফান পেজ রাখা যাবে না। তারপরে হচ্ছে গুগল সার্চ কনসোল, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখবো। এরকম গুগল সার্চ কনসোল প্রপারলি ইউজ করা লাগবে। আমাদের সাইড ম্যাপ প্রপারলি আপডেটেড থাকা লাগবে। যে পেজ অরফান, ওই পেজ আমাদের সাইড ম্যাপে রাখা যাবে না। শুধু সাইড ম্যাপকে, আমাদের ওয়েবসাইটে অরফান পেজ রাখা যাবে না। তারপরে সুন্দর মতো একটা মেনু বার রাখা লাগবে। এখানে যেমন একটা মেনু বার আছে, যা যা আমরা নিয়ে কাজ করি সব এখানে দেখা যাচ্ছে। সো এরকম কি নিচে নামে যাচ্ছে, যাই হোক ডিজাইন এটা, হ্যাঁ ঠিক আছে। তো এই গেল কতগুলা, 99টার মতো টপিক। এই 99টা টপিক বলতে গেলে আমরা এই যে এতদিন ক্লাস করলাম, আরও অনেক কিছু দেখছি যেগুলো কিনা এগুলো সাব ক্যাটাগরি, বাট এগুলো হচ্ছে মেইন। ঠিক আছে, এখন এই 99টা টপিকে যত বেশি সাব ক্যাটাগরি আমরা বুঝবো, শিখবো, যত বেশি ইনডেপথ এগুলো আলোচনা করবো, আমাদের জন্য তত ভালো, আমাদের জন্য তত উপকার আছে। আমরা যতগুলো টপিক মাথার মধ্যে রাখে কাজ করতে পারবো, আমাদের জন্য তত ইজি হবে মার্কেটিং করাটা।
আচ্ছা মনে পড়ছে, স্ক্রিমিং ফ্রগ। হ্যাঁ, ওটা ইজি রে, তোমরা এখানে স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ করবা। আমার এখানে ওই সময় স্পিড কম পাচ্ছিল। হুম। এই যে এখানে হচ্ছে আমরা ডাউনলোডে চলে গেলাম, এখানে উইন্ডোজের যে ডাউনলোড দিলে কাজ হয়ে যাবে, আর কিছু নেই। ইনস্টল করা তো সবাই জানে, সফটওয়্যার ইনস্টল করবো শেষ। আর ভিতরে যে ইন্টারফেস আছে, ভিতরে ইন্টারফেসটা এইরকম। Hello everyone, this is Dan from Script. যেমন এখানে আমাদের অনেকগুলো, যেমন HTML আছে, যে জাভাস্ক্রিপ্ট, CSS, আমরা কিন্তু শুধু HTML এর কাজগুলো করছিলাম। এখানে কিন্তু এ কি করে, আরো ইনডেপথ ঢুকে। আমাদের কি জানি একটা নাম, ফুলগুলোর নাম বলতে বলতে ভুলে গেছি। একটা স্ক্রিন ফর একটা কি জানি এখানে এক্সটেনশন ব্যবহার করি, এসিও কয়েক, যেরকম মানে ও বাছে বাছে দেখায়, বাট যেগুলো না দেখলেই না, এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখায়। এ কি করে, এ একেবারে ইনডেপথ যা আছে সব দেখায়। এর যেমন HTML এর রেশিওটা এখানে দেখেছি, জাভাস্ক্রিপ্ট, CSS, ইমেজ, মিডিয়া, ফন্ট, XML, PDF, প্লাগইন কি কি ব্যবহার করছে, আদার্স, আননোন, যেগুলো জানে না ওগুলো, মানে যা আছে সবগুলো রেশিও দেখায় 100%-এর মধ্যে কোনটা কি অবস্থা, এক্সটার্নালের মধ্যে কি কি আছে, সিকিউরিটির মধ্যে কি কি আছে, এরকম অনেকগুলো জিনিস দেখো। প্রত্যেকটা সাইটের লিঙ্ক, প্রত্যেকটা সাইটের কি অবস্থা না অবস্থা, কি পরিমাণ ডাটা ফাটায় পাইছে, তারপরে এখানে টাইটেল কি, তারপরে লেন্থ কীরকম, দেখছো সব। এটা খুবই ভারী একটা সফটওয়্যার, ফ্রিতে তুমি ব্যবহার করতে পারবে, বাট এটারও ক্র্যাক ভার্সন লাগে। কারণ কারণ হয়েছে যে ক্র্যাক ভার্সন কেন লাগে, এইখানে আমাদের এই সাইটটা বা এই যে ওয়েবসাইটটা বা এই যে আমাদের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা 500টার মতো সাইট ক্রল করতে ফ্রিতে দিবে। 500-র বেশি যদি দেই তখন ওই আর দিবে না, তখন টাকা যাবে। তো আমরা এই জন্য ক্র্যাক যেটা আছে ওটা ব্যবহার করলে আমাদের না হয়, তাও ধরা হবে। তোমার পিসিতে তো ইনস্টল হয়েছেই, পিসিতে একবার ইনস্টল হলে পিসির ডাটাগুলোর কাছে নাই, তো ওটা থেকে বুঝতে পারবে যে এটা কে। এখন তুমি এটা ব্যবহার করার জন্য বারবার উইন্ডোজ দিবা? হ্যাঁ, দুর্বল একটা পিসি নিয়ে নিবা 15,000 টাকা দিয়ে, পয়সা যদি কামড়ায়। আরে ক্র্যাকগুলো ব্যবহার করলে তো হয়ে যাচ্ছে, তোমার আরেকটা পিসি নেওয়ার কি দরকার? 10 বার উইন্ডোজ দেওয়া থেকে ক্র্যাকটা ব্যবহার করলে তো হয়ে যাচ্ছে কাজ। আর যাই হোক, এটা তো গেল না। আচ্ছা, আমি কি জানি সার্চ করতে চাইলাম, এটা আমার কাছে তৈরি করা আছে কি না। আচ্ছা, এই অ্যাডভান্স টেকনিক্যাল ইস্যু পার্টটা অন্য আরেকদিন করি, কারণ টেকনিক্যাল ইস্যুর পুরো আলাদাই একটা সেক্টর। এই সেন্সটিটা আছে, এটাতে আমি এটা আগে একটু মার্ক করে রাখি, টেকনিক্যাল ইস্যু কোনটা। র্যাঙ্কিং ফ্যাক্টর যেহেতু হয়ে গেছে, এটা ডিলিট। এখানে কি আছে, সেলস গ্রোথ। এই সেলস গ্রোথটা আজকে ইনশাল্লাহ শেষ করে দেব। আচ্ছা, এগুলো এখন ডিলিট করি। আমাদের ধরো যে কোনো একজন ক্লায়েন্ট আসছে, ওই ক্লায়েন্ট হচ্ছে সেলস ব্যবসা করে, মানে হচ্ছে সফটওয়্যার নিয়ে ব্যবসা করে। এর দিন ওটার একটা পার্ট কিন্তু কভার করে ফেলছে, তাই না? সেলস ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে হচ্ছে এটা যদি এই সফটওয়্যার কোম্পানির যদি আমরা গ্রোথ আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সেলস কোম্পানি বা সফটওয়্যার কোম্পানিটার গ্রোথ কী কী জিনিস ফলো করলে আমরা আনতে পারবো। এরকমই
যাই হোক, আমরা যদি কেউ সেলস ব্যবসার কাজ করি সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে পার্ট আছে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল, ও হচ্ছে কি করতো, থাইল্যান্ডে তোমার যারা স্পা নিয়ে ব্যবসা করে, থাইল্যান্ডের মধ্যে স্পার সার্ভিস আছে না, স্পা। তো কেউ যদি এই স্পা সার্ভিস নিতে চায়, ও যে কোনো সময় যে কোনো দেশ থেকে, আগে যেমন আমরা ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে গেলে আগে ওখানে বুকিং দিয়ে রাখি হোটেল, আমরা ওখানে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখি, তারপর কি করে আমরা এখান থেকে ওখানে গিয়ে আমরা ডাক্তার দেখাই, যেন ওখানে গিয়ে আমাদের হোটেল খুঁজে বেড়াইতে না হয়, বা আমাদের ওখানে গিয়ে ডাক্তারের সিরিয়াল পাবো কতদিন পর, এটা যেন ভেজাল না হয়। তো এখানে ওই ক্লায়েন্টটা কী করছিল, থাইল্যান্ডের মধ্যে যারা স্পা নিতে চায়, বড় বড় স্পা সেন্টার যেগুলো, ওগুলোতে তোমার ভিড় থাকে অনেক বেশি, বা হচ্ছে ওখানে ভিআইপি রুমগুলো পাওয়া যায় না এত সহজে। তো এইখানে তোমার যদি স্পা নিতে চাও, তুমি আগে থেকে ওই রুমগুলো সুন্দর মতো করে বুকিং দিয়ে রাখতে পারবা। এই সিস্টেম ওর আগে ছিল না থাইল্যান্ডে। তো ও কী করছে, ও একটা এই সফটওয়্যার বানাইছে যেখানে তুমি বুকিং দিতে পারবা, এবং এই বুকিং জিনিসটা তুমি একটা অ্যাপ ইনস্টল করে করতে পারবা ফোনের জন্য, বা পিসির জন্য তুমি একটা ওয়েবসাইটের মধ্যেই করতে পারবা। ওই সফটওয়্যারটা তুমি তোমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিতে পারবা। মানে ওয়েবসাইটে যেমন আমরা ওই টিকিট কিনি না ট্রেনের, বাসে, এরকম টিকিট কেনার মতো ওখানে বুকিং দেওয়া যাবে, ঠিক আছে। তো ও কী করছে, পরবর্তীতে এটা হোটেলের জন্য অ্যাপ্লাই করা শুরু করছে, অনলাইনে বুকিং সিস্টেম। তো থাইল্যান্ডে ও যখন এটা শুরু করলো, এই জিনিসটা রেস্টুরেন্টে তোমার টেবিল বুকিং দিয়ে রাখা যায় না, এটা কিন্তু ওই জায়গায় এতটা প্রচলিত ছিল না। ও শুরু করছে স্পা দিয়ে, পরে স্পা সেন্টারগুলো থেকে দেখতেছে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে এই বুকিং সিস্টেম নাই, এখন রেস্টুরেন্টগুলোতে অফার করা শুরু করছে। কারণ রেস্টুরেন্টগুলো বুকিং সিস্টেম শুরু করলো, হোটেলগুলোতে তো আসেই, ছোটো ছোটো হোটেলগুলোর জন্য এই অফার করা শুরু করছে। কারণ বড় হোটেলগুলোতে ওদের বড় বাজেট, টাকা না প্যারা নেই, কিন্তু যেগুলো ছোটো হোটেল ওগুলো তো ওদের টাকা পয়সা নিয়ে ওরা একটু চিন্তা করবে যে আচ্ছা আমার জন্য এটা দরকার নাকি, আমার জন্য এই আমাদের হোটেলটা ভালো করলে আমাদের ভালো কাস্টমার, এইটা দরকার। তো ওরা তখন যেহেতু কম দামে দিচ্ছে, বাঙালি ক্লায়েন্ট, সো এ কম দামে অফার করতে পারবে। একটা আমেরিকান কোম্পানি যত দামে দিতে পারবে, আর মাসে মাসে যে পরিমাণ চার্জ নেবে, বাংলাদেশে এত বেশি নিবে না। তো আস্তে আস্তে কী করলো, এই কাজগুলো করতে করতে মানে ওই থাইল্যান্ডের মধ্যে বেশ ভালো অবস্থায় চলে গেছে ওদের অফিসটা বনানীতে। এবং এটার পাশাপাশি ও কী করছে, এই যে ইনফ্লুয়েন্সার, যে যারা ওখানকার লোকাল ইনফ্লুয়েন্সার, যারা এই বিভিন্ন হোটেলগুলো নিয়ে রিভিউ দেয়, ফুড রিভিউয়ার আছে না, হোটেল রিভিউ দেয়, অনেকে বিভিন্ন জায়গায় ট্যুরিজম যে প্লেসগুলো আছে এগুলো নিয়ে রিভিউ দেয়, ও ওইরকম লোকাল অনেক কয়েকজন ইনফ্লুয়েন্সারের সাথে কানেক্ট হয়েছে। তো কানেক্ট হওয়ার ফলে কী হয়েছে, ওর ব্যবসাটা যেমন মানে বড় করতে পারছে, শুধু স্পা সেন্টার না, স্পা সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল সব জায়গাতে ছড়ায় যেতে পারছে, তাই না? কারণ প্রাইজিং কম রাখছে, সার্ভিস ওই আমেরিকান যা দেয় আমরাও তাই দিচ্ছি। আমরা এদিকে কি করতেছি, একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করে নিয়েছি, বা ইনফ্লুয়েন্সারকে স্পন্সর করতেছি যে আমার যে সফটওয়্যারটা আছে এটা নিয়ে তুমি মার্কেটিং করে দাও। সো এখানে কি এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কেউ যদি সফটওয়্যার করে, সফটওয়্যারে কাজ করে, এই জিনিসটা অনেক বেশি হেল্প হয়। বাট ওই লোকটা প্রথমে নিজে গিয়ে মার্কেটিং করে বেড়াইছে বিভিন্ন স্পা সেন্টারগুলোতে, যখন দেখতেছে সারা ভালো আছে, তারপর থেকে তখন মানে ওই জায়গায় যখন সারা ভালো হচ্ছে, আস্তে আস্তে তখন ওই ইনফ্লুয়েন্সারদের সাথে কানেক্ট হওয়া শুরু করলো। এটাই বলতে গেলে ওর মানে ব্যবসার মোড় ঘুরাই দিছে। সো ইনফ্লুয়েন্সার বড় যেগুলা মিলিয়ন ফলোয়ার্স, ওগুলাকেই যে নিতে লাগবে এরকম না, ঠিক আছে। ধরেন একজন ইউটিউবার আছে যার 50,000 সাবস্ক্রাইবার, ওই ধরেন যে আপনার 5,000 বা 3,000 টাকাতে একটা স্পন্সরশিপ নিয়ে নিবে। কিন্তু যার 5 মিলিয়ন ফলোয়ার, ওই কিন্তু 50-60,000 টাকা বা 1 লাখ টাকা দেওয়া স্পন্সরশিপ নিবে। তো তুমি যদি এরকম 60,000, 70,000 বা 1 লাখ সাবস্ক্রাইবার আছে, এরকম 10টাকে তুমি স্পন্সর করো, একটা যদি 3,000 টাকা করে নেয়, 10টার জন্য তোমার কত 30,000 টাকা খরচ হচ্ছে। 30,000 টাকার জন্য তুমি 10 জনের মুখ দিয়ে কথাটা বলাইতে পারতেছো, ঠিক আছে। আর অন্য আরেক জায়গায় ওই একজনই ওই একটা কথা বলতেছে, ঠিক আছে, ওর ফলোয়ার বেস অনেক বেশি, বাট একটা প্রোডাক্ট নিয়ে যখন 10 জন কথা বলবে, ওটা কিন্তু আলাদা একটা ভ্যালু অ্যাড হবে, তাই না? সো ছোটো ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা বেশি লাভের। ও এই কাজটাই করছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে ও নিজে যখন একটু সারা পাচ্ছে, এবং ছোটো বহুত ইনফ্লুয়েন্সারের সাথেও কানেক্ট হয়ে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের দিকে ফোকাস হয়েছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর যে কাজগুলো, এইটাতে একটা এক্সাম্পল দেওয়া আছে। হোস্টিং এ পরিচালিত ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনার ওয়েবসাইটে। হাই আল্লাহ, আমি তখন বন্ধ করছি, অনেক করিনি। আর যাই হোক, এখানে টিটিক্যাল আছে, এরা কীরকম করছে,
বিভিন্ন ছোট ছোট ইনফ্লুয়েন্সার যারা আছে ওদের সাথে কোলাবরেট করছে। এরা কি করে, বিভিন্ন শিডিউলের মিটিং ফিক্স করার কাজগুলো এদের এখানে করা যায়। এর পাশাপাশি এখানে কি হয়, এই যে এখানে একটা সুন্দর ক্যালেন্ডার আছে, এখানে এই যে রিভিউ যা আছে এগুলাতে আছে, ঠিক আছে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে ইনার ভিডিও, যে কীভাবে তুমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারবা সাকসেসফুল হবে। কারণ মার্কেটিং করতে গেলে তুমি ব্যাকলিংকে $100 দিয়ে খরচ করতেছো, বাংলা টাকায় 12,000-13,000 টাকা। ওই 12,000 টাকাতে তুমি যদি 3-4টা ইনফ্লুয়েন্সারকে দাও, তোমার তো ওখান থেকে অনেক ভালো আউটপুট আসবে ওই ব্যাকলিংকের থেকে, ঠিক আছে। সো বর্তমানে যারা কিনা ইউটিউবে ভিডিও বানায়, টুকটাক সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, ওরা কিন্তু বর্তমানে অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতে পারতেছে। কারণ এই এসইও ওয়ার্ল্ডের মধ্যে আগে ব্যাকলিংটাতে যেই লেভেলের মানুষের ছিল, ফোকাস ছিল, এখন ওই ব্যাকলিং থেকে ইনফ্লুয়েন্সারের দিকে বিষয়গুলো ঘুরে যাচ্ছে। যার কারণে এখন সুবিধা হয়েছে, যারা কিনা এরকম ছোটো ছোটো ইনফ্লুয়েন্সার, ওরা কিন্তু হিউজ পরিমাণে স্পন্সরশিপ পাচ্ছে, ঠিক আছে। কেউ যদি চান ভিডিও বানাইতে পারবেন, ক্যামেরার সামনে কথা বলতে দ্বিধা হয় না, তারা চাইলে একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করবেন। ঠিক একই রকমভাবে আপনি যখন লেখালেখি করতেন, ওই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যা দেখাইছিলাম আর কি, ওই লেখালেখি করলে যা করবেন আপনি এখানে ভিডিওর মধ্যে তাই খালি আপনি চেহারাটা দেখায় কথা বলবেন, আর কোনো তফাৎ নেই। এটাতে আরও বেশি লাভ, কারণ একটা ওয়েবসাইট দাঁড় করাইতে যে পরিমাণ টাকা পয়সা বর্তমানে খরচ হবে, ওখানে একটা কেউ মানুষ আপনাকে দেখাও পাবে না, আপনার কন্টেন্ট দেখে আপনার ভরসা করে আপনার ওখান থেকে অ্যাফিলিয়েট হিসাবে কিনতেছে, আপনার ওখান থেকে কিনতেছে না, অ্যাফিলিয়েট হিসাবে কিনতেছে, মানে আপনি জাস্ট একটা কমিশন পাচ্ছেন। আর এখানে আপনি কি হচ্ছে, ডিরেক্ট আপনাকে স্পন্সর করতেছে, ওগুলো স্পন্সর করার সময় আমার বাড়িতে আরও 2-4টা জিনিস পাঠিয়েও দিচ্ছে, ভাই একটু দেখেন পরে টোরে ব্যবহার করে ভালো লাগতেছে কিনা। এরকম অনেক ভিডিও পাবেন যারা এরকম স্পন্সরের কাজ করে। তারপরে এখানে যে সফটওয়্যার যেগুলো তৈরি হচ্ছে, এগুলো একটু ফ্রিতে ব্যবহার করার জন্য অফার করবো। বহু সফটওয়্যার আছে, ChatGPT ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে না। যখন একটা মানুষ ChatGPT ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে যাবে, ওর কাছে যখন মনে হবে যে এই পেইড টুলস অনেক ভালো সার্ভিস দিচ্ছে, ওরা কিন্তু ঠিকই ওটা কিনবে। আমরা কিন্তু ChatGPT যদি পেইড দিত $20, বাঙালি কিন্তু $20 দেখে আগে থেকে সাইট কাটে নিত। কিন্তু যখন দেখতেছে যে গুগলে আমরা দিনের পর দিন ঘাটে যা খুঁজে পাই নাই, ChatGPT খালি ওই লিখে দিলে দেখা দিচ্ছে, ওই আরও 1টা 2টা না 100 ওয়েবসাইট ঘাটে ঘাটে আমাকে ধরা দিচ্ছে। আমার কাছে জিনিসটা মানে গেলাম আর পাই গেলাম, বিষয়টা এরকম হয়ে গেছে। তখন কি ওইখানে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানুষ যখন অভ্যস্ত হয়ে যাবে, ওর কাছে এখন $20 দিয়ে কেনাটা বেশি কঠিন হবে না। সো এইখানে কি আমরা ফ্রিতে অফার করব, যেহেতু সফটওয়্যার আমরা ফ্রিতে অফার করবো। যেমন হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, এখানে বলছিলাম না, SEMrush বা SEMrush যেটাই বলো, ওরা 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 যেরকম ফ্রিতে SEMrush এর মাধ্যমে কিন্তু আমরা ফ্রিতে কিওয়ার্ডের কাজ করতে পারি, বাট অনেক বেশি করতে পারি না। অ্যান্সার দ্য পাবলিক ওই SEMrush বা SEMrush এর মতোই একটা টুল। এখানে আমরা এই টপিকটা দিয়ে দিব, এ আমাকে কি করবে, আমাকে ওই টপিকের উপরে কিওয়ার্ড দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসি SaaS ডাইরেক্টরিজ। আমরা যেমন লোকাল বিজনেসের ডাইরেক্টরিজ দেখছিলাম না, এরকম SaaS ডাইরেক্টরিজ আছে। আমরা কি করব, এরকম SaaS ডাইরেক্টরিজগুলোতে আমাদের সফটওয়্যারটা লিস্ট করব। যত বেশি ডাইরেক্টরিজগুলোতে আমরা লিস্ট করতে পারবো আমাদের জন্য তত লাভ। কারণ সবাই যে সবগুলো ব্যবহার করবে তা কিন্তু না, যে যেটা ব্যবহার করবে ওখান থেকে তোমাকে খুঁজে বাই করতে হবে, ঠিক আছে। আমরা এটা পেইড অ্যাডস চালাবো, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার এখনো বাদ আছে, সো ওখানে অ্যাডের বিষয়গুলো আসবে, সো আমরা পেইড অ্যাডস চালাবো। তারপরে কি করব, আমরা কোলাবোরেটরস যারা আছে, এখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে হোক, বিভিন্ন ইউটিউবারের সাথে হোক, ইনফ্লুয়েন্সারগুলোর সাথে হোক, ওগুলোর সাথে কোলাবোরেট করব। একটা হচ্ছে স্পন্সর করা এক জিনিস, কোলাবোরেট করা আরেক জিনিস, ঠিক আছে। ওকে বলবো যে স্পন্সর যদি হয়, ওকে বলবো তোমাকে 3,000 টাকা দিচ্ছি, তোমার এই কয়টা ভিডিওর মধ্যে আমাদের অ্যাড চালাবা, আলোচনা করবা। আর কোলাবোরেট করলে কী লাভ, তুমি কিছু প্রফিট পাবা, এখান থেকে যে সেল হবে তুমি এখান থেকে কিছু কি প্রফিট পাবা। ও যখন প্রফিট পাবে, বিভিন্ন ভিডিওর মধ্যে তোমার এই ব্যবসা নিয়ে আলোচনা শুরু করে দেবে, ঠিক আছে। সো কোলাবোরেট করে বেশি লাভ। বাট এখানে একটা তোমার দিক থেকে একটা বিষয় হচ্ছে যে তুমি যত বেশি মানুষের সাথে কোলাবোরেট করবা, এক একজনে এক এক রকমের শর্ত থাকবে, এক এক ধরনের কথা থাকবে, এর থেকে তোমার তখন মনে হবে ভাই এই কোলাবোরেশনের থেকে স্পন্সরটা বেশি ভালো, আমি টাকা দিব, আমার টাকা আমার যেমন মনে আমি অন্য সাজাই নিব, ঠিক আছে। কোলাবোরেট করলে ওই যেমন মনে হয় তোমার কাছে ওইভাবে ইয়ে করবে, ঠিক আছে। তো কোলাবোরেট আর এই দুইটার মধ্যে সামান্য তফাৎ আছে। আচ্ছা, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমাদের ইউআরএল একটা দেওয়া আছে, এই যে এদের এখানে কোলাবোরেটের যে কাজগুলো থাকে এগুলো কেমনে করা যায়,
এখান থেকে আমরা পাই যাব, ঠিক আছে? বা আমরা এরাই আমাদেরকে হেল্প করতে পারবে কোলাবোরেশনের কাজে বা আমাদের ক্লায়েন্ট খুঁজে পাইতে, যাদের সাথে কি আমরা স্পন্সর করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি হচ্ছে পেইড রিভিউ। বিভিন্ন ইন্ডাস্ট্রি সাইটগুলো থেকে আমরা পেইড রিভিউ নিতে পারি, যেটা কিনা ওই ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে। আমাদের গেস্ট পোস্ট নিয়ে আলোচনা করছিলাম না? গেস্ট পোস্ট কি করে, একটা আমরা যেটা ধরো যে ব্যবসা নিয়ে কাজ করতেছি, ওই সেম ব্যবসা আরেকজন করতেছে বা ওই রিলিভেন্ট ব্যবসা আরেকজন করতেছে, আর ওখানে গিয়ে আমরা পোস্ট করলাম, আমাদের নিজের নামে একটু সুনাম করে আসলাম, কি ওটা পেইড রিভিউ না? তো এরকম পেইড রিভিউ বা এই গেস্ট পোস্টের সমর্থক শব্দ এটা আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে স্পন্সর কমিউনিটিস। আমাদের যেমন ভিডিওতে আমরা স্পন্সর করতে পারবো, বিভিন্ন ওয়েবসাইটে আমরা স্পন্সর করতে পারবো, এরকম বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে। ওই গ্রুপগুলোতে যদি গ্রুপের অ্যাডমিনগুলোকে যদি আমরা পটাই স্পন্সর করে নিতে পারি, তাহলে লাভ হবে কি, আমাদের বিরুদ্ধে কোনো কথা গেলে ওখানে ওই পোস্ট আসবে না, ঠিক আছে? এটা একটা লাভ। আরেকটা লাভ কি, আমাদের নিয়ে যারা কথা বলবে ওদেরগুলো মানে বেশি বেশি করে হাইলাইট করা থাকবে বা পিন পোস্ট করা থাকবে। অনেক সময় না গ্রুপের মধ্যে ঢুকছে একটা মানে পিন পোস্ট করা থাকে না, অনেকগুলো পোস্ট, এই পিন পোস্ট করা থাকবে, এটা একটা মানুষের চোখে লাগানোর মতো কাজ আছে। তারপরে আরেকটা হয় কি, যারা আছে পোস্ট করবে, অনেক প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলগুলোকে ইনফ্লুয়েন্স করে ওই অ্যাডমিনগুলো। আবার হতে পারে ওই অ্যাডমিনগুলো ওই প্রোফাইলগুলো চালায়, এমন হতে পারে ওই মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওই প্রোফাইলগুলো আছে, ওরা চালায়, অ্যাডমিনরা খালি অ্যাপ্রুভ করে দেয়। তো এইরকম যেই প্রোফাইলগুলো এরকম দেখা যাবে যে কি বলে এই গ্রুপের মধ্যে থাকবে বা কমিউনিটি পেজের মধ্যে থাকবে, ওগুলো শুধু আপনাকে নিয়ে কাজ করবে। এরকম যত বেশি পেজের সাথে আপনি কানেক্ট হতে পারবেন, যত বেশি গ্রুপের সাথে কানেক্ট হতে পারবেন, আপনার জন্য তত লাভ। এটা গেল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এগুলো হচ্ছে কি ব্লগ লেখালেখি করা যায়, রিভিউ লেখালেখি করা যায়, কিওয়ার্ড আরও বেশি করে টার্গেট করা যায়, এরকম অনেকগুলো জিনিস এখানে আছে। এগুলো নিয়ে তো আমরা জানি, সো এখানে আলাদা করে এটা না বলি। তারপরে হচ্ছে ক্রোম এক্সটেনশন। এখন একটা জিনিস যেমন দেখো কুইলবট, এখন কুইলবট নামটা শুনছি, কি ব্যবহার করছি, আমি এটা দেখাই কুইলবটটা কি। এই যে কুইলবট যেটা আছে, এটাতে যা যা করা যায়, আমাদের আমরা একটা টেক্সট লিখছি, গ্রামাটিক্যাল কোনো ভুল থাকলে ওটা ঠিক করা যায়, প্যারাফ্রেজ করা যায়, মানে তুমি আরেকজনটা কপি করবা, একটু এদিক সেদিক করে কপি করবা, এআই ডিটেকশন করা যায়, প্লাগারিজম মানে তুমি কতদূর চুরি করছো এটা তুমি টের যদি পাইতে চাও তাহলে প্লাগারিজম, এআই টেক্সট তুমি হিউম্যানাইজ করতে যাচ্ছ হিউম্যানাইজার হিসাবে, এআই চ্যাট মানে হচ্ছে আমরা যেমন চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারি, এই এআই চ্যাটিংয়ের কাজ আছে, অনেকগুলো জিনিস। কেউ একজন এখানে আসে, এখানে লগ ইন করে দেন, এগুলো অ্যাক্সেস নেবে, একটু পেইনফুল। এখানে যদি একটা টুল থাকে, যেমন ধরো এই যে টুলটা আছে, বা যেমন ধরো এই যে টুলটা আছে, যা আছে আমরা খালি এখানে ক্লিক করলাম, সব ধরায় দিল। যদি এমন হতো বিষয়টা, আমরা এখানে গেলাম, গুগলে সার্চ করলাম, এই ওয়েবসাইটটাতে গেলাম, লগ ইন করলাম, লগ ইন করে আমাদের যদি আবার মানে প্রিমিয়াম ভার্সন চলে গেছে, আবার টাকা দিয়ে আবার কিনলাম, কিনে ওখান থেকে আমরা সার্চ দিলাম, বা ওখানে ঘুরতেছে চেক হইলো, তারপরে আমাকে একটা ডিটেল আসলো, বুঝলাম না? এর থেকে যদি আমাদের এরকম একটা টুল থাকে, ক্লিক করব, এখানে ক্লিক করব, যা আছে সব চলে আসবে, তাহলে কি আমাদের ইউজারদের জন্য ইজি না জিনিসটা? তো যখন একটা সফটওয়্যার থাকবে তখন এরকম কি ক্রোম এক্সটেনশন আমরা নামাবো, তাহলে ক্রোম এক্সটেনশন নামালে সুবিধা হবে যে ইউজাররা ওই সফটওয়্যারটার সাথে আরও বেশি পরিমাণে অভ্যস্ত হবে। একটা ইউজারকে যত বেশি ওখানে অভ্যস্ত করাতে পারবো আমার জন্য তত লাভ। যেমন উইন্ডোজ, আমরা কিন্তু ম্যাক্সিমাম উইন্ডোজ পাইরেটেড ব্যবহার করি, একটা উইন্ডোজ কির দাম 12,000 15,000 এরকম, আর 12,000 টাকাতে আমরা উইন্ডোজ কি কেউই কিনি না। এখন আমরা যে পাইরেটেড উইন্ডোজটা ব্যবহার করতেছি, এই জিনিসটা কিন্তু মাইক্রোসফট চাইলেই খুঁজে বের করতে পারবে, ওরা চাইলে কি বন্ধ করে দিতে পারবে, কিন্তু এটাও করে না। কেন করে না? আমরা ওই উইন্ডোজের সাথে অভ্যস্ত যেন হই, কারণ উইন্ডোজ কিন্তু অত বেশি সিকিউর না। আমরা এই সিকিউরিটির কথা চিন্তা করে কিন্তু, যেহেতু আমরা 12,000 টাকা দিয়ে তোমার উইন্ডোজের কি কিনবো, আর ধরো যে 7-8 হাজার টাকা দিলে ম্যাকওএস পাচ্ছি, ম্যাকওএসটাই নেই, অনেক বেশি সিকিউর। তো ওরা বাজারটা ধরে রাখার জন্য ওরা ফ্রিতে ছাড়িয়ে দিচ্ছে, তোমরা চালাও, একসময় যখন হ্যাকিংয়ের শিকার হবে, ঠিক আছে, তখন কিটা কিনবা, ঠিক আছে না? যখন তোমার ফাইবার অ্যাকাউন্টে তুমি কাজ করতেছো, ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে, তখন ঠিক আছে তুমি এই উইন্ডোজের অরিজিনাল কিটা নিয়ে তুমি উইন্ডোজটা কাজ করবা। তো এই যে কাজগুলো আছে উইন্ডোজ ইচ্ছা করে এরকম করে। তো আমাদেরও কাজ থাকবে, স্যাস কোম্পানি নিয়ে যখন কাজ করবো মার্কেটিংয়ের, আমাদের এই মানে কিছু পার্ট ফ্রিতে দিয়ে দেবো, করো, তোমরা অভ্যস্ত হও। তখন একটা ইউজার অভ্যস্ত হয়ে যাবে, আর যখন অন্য কোনো কিছুর দিকে যাইতে যাবে না, তখন এইটাতে টাকা দিয়ে হলেও কিনে ব্যবহার করতে যাবে,
কেন? কারণ টাকা দিলে আরো যেগুলো পাচ্ছে আরো অনেক বেশি কিছু পাবে। এই যেমন অফার ফ্রি ট্রায়াল বা লাইফ টাইম ডিলস যেগুলো আছে। রেফারেল প্রোগ্রামটা এটা অনেক বেশি হেল্প করে। কেমনে হেল্প করে? অনেকে আছে যারা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ওরা কিন্তু কমিশন খুঁজবে। তুমি যদি রেফারেল প্রোগ্রাম তোমার এখানে রানিং রাখছো, তাহলে ওই যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে ওরা তোমার এখান থেকে কি কমিশন পাবে। আর তোমার এখান থেকে যেহেতু কমিশন পাচ্ছে, তার মানে তোমার এইখান থেকে ওরা ইউজার আনা দিচ্ছে যারা এই তোমার প্রিমিয়াম ভার্সনটা কিনবে। তোমার প্রিমিয়াম ভার্সনে সেল হচ্ছে, অ্যাফিলিয়েট কমিশনও তুমি পাচ্ছ, মানে সরি অ্যাফিলিয়েট কমিশন তুমি দিচ্ছ, যার বিনিময়ে তুমি অনেকজন ইউজার তোমার এখানে পাচ্ছ। ঠিক আছে? সো এই রেফারেল প্রোগ্রামটা অনেক বেশি পরিমাণে হেল্প করে তোমার বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য। আলাদা করে তোমার মার্কেটার হায়ার করা লাগবে না তোমার সেলস বিজনেসের জন্য। ধরো যে তুমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতেছো, এখন এইখানে তুমি প্রচার প্রসারে যে পরিমাণ তোমার খরচ হবে, এই অ্যাফিলিয়েট মার্কেটার ওরাই তোমার এই প্রচার প্রসারের কাজটা করে দিবে। ওরাই দেখা যাবে যে রিলস বানাবে তোমাকে নিয়ে, ভিডিও বানাবে। কারণ কি, ওরা যদি তোমাকে তোমার এইটা নিয়ে সুনাম করে, ওরা যদি ওদের লিঙ্ক থেকে তোমার এখানে ইউজার নিয়ে আসতে পারে যারা এখান থেকে কিনবে, তাহলে কি ওরা কমিশন পাচ্ছে। ওরা এই কমিশনের লোভে তোমার এখানে রিলস বানাবে, তোমাকে নিয়ে ভিডিও বানাবে, তোমাকে নিয়ে রিভিউ দিবে। এই রিভিউ, এই রিলস, এগুলোই কিন্তু তোমার কি মানে অর্গানিক মার্কেটিং করে দিচ্ছে। এই জিনিস তুমি একটা রিলস বানিয়ে নিতে যাবা 800 টাকা, 1000 টাকা। একটা লং ফর্ম ভিডিও 10 মিনিটে বানিয়ে নিতে যাবা, একটা লং ফর্ম ভিডিও প্রতি মিনিটে তোমার 700-800 টাকা করে খরচ, মানে তোমার 4000 টাকা তুমি ফ্রিতে পাচ্ছ। 4000 টাকার মার্কেটিং কি তুমি ফ্রিতে পাচ্ছ। আর অ্যাফিলিয়েট কমিশন বা রেফারেল এরা তো 1-2 জন করবে না। যদি সফটওয়্যারটা একটু ভালো সার্ভিস দিতে পারছে, তাহলে এটা শো হাজার মানুষ এটা নিয়ে কাজ করবে রেফারেল কমিশন পাওয়ার জন্য। সো তখন দেখা যাবে কি, তখন তোমার অটোমেটিক গ্রোথ একটা চলে আসবে। সো এই রেফারেল প্রোগ্রাম একটা বিশাল বড় মার্কেটিংয়ের পার্ট। ভিডিও কন্টেন্ট নিয়ে তো আমি এই রেফারেল প্রোগ্রামের মধ্যেই বলে দিলাম। হোস্ট ওয়েবিনার, আমরা যে জিনিসগুলোর সার্ভিস দিচ্ছি এই বিষয়গুলো কি আমরা ওয়েবিনার দিব। ওয়েবিনার দিলে কি সুবিধা হবে, আমাদের এই যে সার্ভিসটা আছে যেটা আমরা সার্ভ করতেছি মানুষের কাছে, এটা নিয়ে আমরা মানুষের সাথে লাইভ আলোচনা করতে পারবো। যেমন একটা সেমিনার যদি হয়, সেমিনারে 100 মানুষ থাকবে, একটা হল বুক দেওয়া লাগবে, খরচ হয়। এই ওয়েবিনারগুলো হয় হচ্ছে অনলাইনে, এখানে এক্সট্রা করে কি কোনো খরচপাতির কোনো ব্যাপার নেই। আপনি গুগল মিট, জুম যেটা মন চায় ওটাই ব্যবহার করে ওয়েবিনার করতে পারবেন। গুগল মিটে 1 ঘন্টার ওয়েবিনার করা যায় ফ্রিতে, তো আপনার 1 ঘন্টা এনাফ। আপনি 100 জন কাস্টমার পাইছেন, তাদেরকে যদি আপনি ইনফ্লুয়েন্স করতে চান, আপনার ওই 1টা ঘন্টা এনাফ। আপনার ওই 1টা ঘন্টার মধ্যে আপনার যতগুলো কি বলে যারা ওখানে ওয়েবিনার মধ্যে অ্যাটেন্ড করবে ভিজিটর, ওদের মাথার মধ্যে যদি আপনি প্রপারলি বুঝাই দিতে পারছেন এই সার্ভিসটা ওদের জন্য কেন দরকার, আপনি কিন্তু এই ওয়েবিনারটাই হিউজ পরিমাণে ভ্যালু নিয়ে আসবে, যে ভ্যালুটা আপনার ওই সেমিনার করেও আসবে না। কারণ সেমিনারে অনেকগুলো মানুষ থাকবে, গল্প গুজব করবে, তারপরে এর মতো বাদাম চাওয়াবে, ওয়ার মতো এখানে ওখানে ঘুরে বেড়াবে। তো সেমিনারে অনেক নেগেটিভ সাইড আছে। ওয়েবিনারে কোন মানুষগুলো আসবে, যারা কিনা স্পেসিফিক ওই জিনিসটাতে আগ্রহী। কারণ আপনি একটা জায়গায় আপনার জিমেইল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, অনলাইনের মধ্যে চিনেন না জানেন না এমন একটা জায়গায় কেন দিচ্ছেন, ওই জিনিসটাতে আপনি আগ্রহী। সো আপনি স্পেসিফিক মানে ডাইরেক্ট কাস্টমার বানাতে পারবেন, এরকম লোকগুলোকে আপনি আপনার ওয়েবিনারে নিয়ে আসতে পারবেন। সো এই অনলাইন ওয়েবিনার বা হোস্ট ওয়েবিনার এই জিনিসগুলো অনেক বেশি মানে ভ্যালু অ্যাড করবে আমাদের মার্কেটিংয়ে। তারপর হচ্ছে কি স্পন্সর ইভেন্ট। আমরা যতই দুর্নাম করলাম এটা বললাম না যে আমরা যদি সেমিনার করি অনেক এদিক সেদিক হবে, আর সেমিনার করলে যারা কিনা ওই বসে বসে বাদাম চাওয়াচ্ছে ওরা কিন্তু তো আপনার নামটা শুনতেছে। এই ওয়েবিনারের একটা বিষয় হলো যে আপনার স্পেসিফিক আপনি কাস্টমারে রূপান্তর করতে আছেন, যারা জানে তারা এখানে আসতেছে। কিন্তু এই জায়গায় কি হচ্ছে, ইভেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যারা জানে না বাদাম চাবাইতে আপনার কোম্পানির নামটা শুনে দিচ্ছে। ঠিক আছে? কনফারেন্সের মধ্যেও কিন্তু এরকম হয় যে আপনার জিনিসগুলো সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না। একটা কনফারেন্স যদি অ্যাটেন্ড করানো যায় অনেক 100 মানুষকে, আপনি আপনার কোম্পানি সম্পর্কে প্রচারটা করতে পারলেন। এরাও কিন্তু কি একটা ব্র্যান্ডিংয়ের পার্ট। আমরা ব্র্যান্ডিং সম্পর্কে শিখছিলাম না, এরকম কি একটা ব্র্যান্ডিংয়ের পার্ট। আচ্ছা, আমাদের নিজস্ব একটা পেজ থাকবে, নিজস্ব একটা গ্রুপ থাকবে। আমাদের যেমন ক্রিয়েটিভ আইটির স্টুডেন্টের একটা গ্রুপ আছে, আমি জানি না কে কে জয়েন হয়েছো। ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করলে এরকম অনেকগুলো গ্রুপ আমাদের স্টুডেন্টের পাই যাবা, ওগুলোতে জয়েন করবা। কে কী করতেছে না করতেছে ওগুলো তোমরা দেখতে পারবা, মোটিভেটেড ফিল হবা বা হতাশও হবা। ওরা এত দূর করলো, আমরা আমাদের হোমওয়ার্কগুলো এখনো করলাম না, লজ্জা লাগবে। ঠিক আছে?
শুরু হইলোই আপনাদের এই হোমওয়ার্কগুলো প্রত্যেকটা জিনিস আপনি ডেইলি কাজ যদি না করেন, এখন চিন্তা করেন দেখি এতগুলো আপনি কেমনে করবেন। আর অলরেডি এখানে লিস্ট হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? আপনার সার্টিফিকেট পাবেন, হাবিজাবি অনেক কিছু আছে। অলরেডি আপনাদের অর্ধেক ক্লাস শেষ হয়ে গেছে, 4 মাসের মধ্যে অর্ধেকটা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত যদি আপনাদের এটা না দেয়, এটা কিন্তু মানে আমি এখন পর্যন্ত হোমওয়ার্কেরগুলোতে টিক মার্ক ক্রস এগুলো একটাও দেয়নি। কিছুদিন পর্যন্ত আমার হাতে সময় আছে, বারবার বলতেছে কিছুদিনের মধ্যে যদি না দিচ্ছেন আমি বাধ্য হবো সবগুলোতে লাল মার্ক দিতে। আপনার কিন্তু সার্টিফিকেটে আপনার A+ পাইছেন না A- পাইছেন, কোনটাতে কত পাইছেন সব দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সো স্পেসিফিকভাবে আবার ধরে বলা হয় যে আপনি এই জিনিসটা এইরকম পাবেন, কারণ আমাদের সার্টিফিকেট যেহেতু আমাদের ক্রিয়েটিভিটি সারা বিশ্বের 2000-এর উপর প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড। এখন আপনার এই সার্টিফিকেট আপনি কোনো একটা প্রতিষ্ঠানে দেখাবেন, তাহলে এই সার্টিফিকেট থেকে প্রতিষ্ঠানটা নিলে আর ঠকেও যাইতে পারে। আপনি একটা জিনিস ভালো পারেন, ওদের আরেকটা দরকার। সো আমাদের এই সার্টিফিকেটে দিয়ে দেওয়া থাকে আপনি কোনটাতে কত মার্ক পাইছেন, আর যেন দেখে বুঝতে পারে যে আপনি যেটাতে ভালো আপনাকে আমরা ওই কাজটার জন্য নিব। ওরা মার্কেটিংয়ের মধ্যে তো অনেকগুলো সেক্টর, ওর কোনটা মার্কেটিং দরকার ওই হিসাবে ওরা নিবে। তো এখন আপনার একটাও হোমওয়ার্ক করা নেই, এত বড় লাল বাতি যদি জ্বলে থাকে, পরবর্তীতে কিন্তু আপনার নিজের বিপদ নিজেই ডাকে আনতেছেন। 4 মাস ধরে আপনি কোর্স করলেন, এত কিছু শিখলেন, পরে এগুলা থেকে আউটপুট আনতে পারলেন না, এটা কিন্তু একটা অনেক বড় এফেক্ট করবে। যাই হোক, আজকের ক্লাস কি এই পর্যন্তই। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সবাই এই এক্সাম্পলগুলো ফলো করবা। এখানে অনেকগুলো সাইটের নাম দেওয়া আছে, এগুলো ফলো করবা। আর এর আগে যেটা দেখাইলাম এটা তো বলতে গেলে আমাদের আলোচনার টপিক ছিল, একটা রিভিউ ছিল, কারণ আমরা এইটা যেগুলো আলোচনা করছি এগুলো আর এরপরে আসবে না, কারণ এসইওর আর 2টা না 3টার মতো ক্লাস পাবো, ঠিক আছে? সো এগুলো আমি একটা ছোটোখাটো রিভিউ দিয়ে দিলাম। কেন দিলাম? অনেকেই আছে এটা দেখার পরে ও চিন্তা করে, আচ্ছা আমি তো এটা বুঝি নাই, এটা একটু বুঝাইনি, এই কারণে 3টা ক্লাস হাতে রাখেই আমি জিনিসগুলো দেখাই দিলাম। এরপরে ওই টেকনিক্যাল এসইও জিনিসটা আমি দেখাবো। তারপরে যে সবাই বলছিল যেটা এটা লাস্ট ক্লাসে যেন দেখাই, কি এটা একটা এসইও এক্সপার্টের ডেইলি টাস্ক কি, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি পরে রাখলাম, 1-2টা ক্লাস হাতে রাখলাম যেন সবাই এটা নিয়ে কাজ করতে পারো। এই হলো আজকের ক্লাস। হ্যাঁ, সবাই অবশ্যই হোমওয়ার্কগুলো দেখে করে নিয়ে আসবো। আমি আরেকটা তোমাদের জন্য চ্যালেঞ্জ বানাই দিছি। আমি এই শীটের মধ্যে 12 নম্বর ক্লাস পর্যন্ত এখানে রাখছি। এখানে হোমওয়ার্কের লিস্টের মধ্যে সবগুলো অ্যাড না করলেও অল্প 2-4টা অ্যাড করে রাখছি, বাকিগুলো দিই না, বাকিগুলো তোমরা ভিডিও দেখে করবে। কারণ আমি এত কষ্ট করে বক করতেছি, তোমরা বাড়ির যায় জিনিসগুলো দেখাও না, প্র্যাকটিসও করো না, হোমওয়ার্কগুলোও করো না। আমি এই কারণে পরগুলো ইচ্ছা করে দিব না। হ্যাঁ, আচ্ছা ভিডিও দেখছেন কিন্তু হোমওয়ার্ক কই করছেন, এই কারণে আমি এখানে ভিডিওটা দিয়ে দিব। এই যেগুলা শিখালাম এগুলো দিব। আপনার তো মাথা আছে, এই 2 ঘন্টা ধরে তো দেখলেন কি হয়েছে না হয়েছে, এগুলা বুঝে আপনি নোট বানাবেন। আজকের ক্লাসে যদিও 2টা দিছেন, ওগুলো মনে হয় ভালো লাগে নেই, যারা চেক করছে ওদের ভালো লাগে নেই। খালি হোমওয়ার্ক দিলেই হবে না, ওই জিনিসটা কতটুকু মানে ভালো হয়েছে, ভালোভাবে আপনার এটা ইয়ে করতে লাগবে, লিখতে লাগবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি এটা করে দিচ্ছি, জান। 2টা আপনার জন্য দিয়ে দিচ্ছি, জান। আরো কারো কোনো কি দাবি দেওয়া আছে নাকি? আর কারো দাবি দেওয়া আছে কোনো? ঠিক আছে, এবং ঠিক মতো যেন হয়। যেমন এখানে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে হোমওয়ার্কে কি হবে দিয়ে রাখছি, ঠিক আছে? কে কি ঘাটাঘাটি করলা, কি করলা, এগুলো এখানে শুধুমাত্র দিবা। হ্যাঁ, এই এখন ঠিক আছে। আল্লাহ হাফেজ।